কারণ আজকে আপনি জিয়াউর রহমানকে নিয়ে করছেন না, এই ইতিহাসে অনেক কিছু আছে। আপনারা যে খালি বলেন না আমি শেখ মুজিবের আদর্শ, আমি জিয়াউর রহমানের আদর্শ, আমি তার আদর্শ, এই আদর্শের মানুষগুলো শেষ দিন যখন মারা গেছে তার আগের নামাজটাও পড়ে নেই। আপনি গ্যারান্টি দিতে পারবেন সে আগের দিন ঈশা নামাজ পড়েছিল, তার আগের দিন মাগরিব নামাজ পড়েছিল? আপনি একজন মুসলমান হিসেবে আপনার আদর্শ হওয়ার কথা কি? আপনি সেই আদর্শ না হয়ে তারপরে এই আদর্শে যাচ্ছেন, যান, কোনো সমস্যা নেই। ভদ্র মানুষ এদের সাথে এই মুহূর্তে অন্তত সম্পৃক্ত থাকতে পারে না, কারণ ইমেজটা এখন যেই জায়গায় এসে পৌঁছেছে। কারণ আমি মনে করি যাদের বাবা মা ধরুন ছাত্রলীগ, কিন্তু কেউ কলেজ হাই স্কুল ভাই প্রতিটাই করলে তো ভাই সমস্যা হবে। আমি কথা বলতে পারি, ইলিয়াস সাহেব শেষ করুক, হ্যাঁ শেষ করুক, এরপর বলবেন আপনি। তো কোনো বাবা মা কেউ কিন্তু হাই স্কুল কলেজ পর্যন্ত কিন্তু কেউ ছাত্রলীগ করে না। ছাত্রলীগ করে কোথায়? বিশ্ববিদ্যালয়ে এসে, যখন তার বাবা মা জানে না যে তারা ছাত্রলীগ করছে। কিন্তু আমি বিশ্বাস করি কোনো বাবা মা যদি জানে যে তার সন্তান ছাত্রলীগ করে, আমি মনে করি না সেটা মানে সে কখনো করতে দিবে। এইটা কেউ এই ধরনের, মানে এটা তো ছাত্রলীগ কি করবে, ছাত্রলীগ তো কোনো নাম না, এটা এখন গালির নাম ভাই। কিন্তু আপনার কি বলে, সাথে থাকলেই আপনি, ওই যে নুরু ভাই বললো যে সঙ্গী, আর সাথে না থাকলেই জঙ্গি, এই জিনিসগুলো থেকে সরে আসতে হবে। আমরা কথা বলছি এই জন্য আমরা রাজাকার হয়ে গেছি। লাইভের মধ্যে আমার দর্শক আপনার কমেন্ট করছিল যে তুই তো রাজাকার। তো আমি বলেছি যে ভাই ঠিক আছে আমি রাজাকার, আমার বাপ রাজাকার ছিল, যা আমার বাপ রাজাকার, তুই মনে কর যে তোদের মানে রাজাকারদের কাজ কি ছিল, সেই কথাটাই বলেছি যে তোদের মাদেরকে ওই পাকিস্তান ক্যাম্পে নিয়ে যেত, সেখানেই তোদের হয়েছে। এখন কথা আপনাকে একটা স্বীকার করতে হবে, যদি আপনি আমাকে রাজাকার মনে করেন, আমি রাজাকার, তাহলে আমি কি করেছি 71-এ? তাহলে 71-এ আমি যেটা করেছি যে আমি তাহলে মানুষের ওই যে রাজাকাররা যেটা করেছে তাদের মাদেরকে দিয়ে এসেছি, তাহলে তাদের ঘরে হয়েছে কারা? তাদের ঘরে হয়েছে আজকে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তারা। মানে একটা মানে হয় আপনারা রাজাকার হন, নাহলে আমাদের রাজাকার হইতে দেন। আর তারপরে যদি মনে করেন যে না তর্কের খাতিরে আমাকে রাজাকার বানাবেন, আমি খারাপ মানুষ, তো আমরা রাজাকার হইতে না, সমস্যা নেই। কারণ এই রাব্বানি ভাই বললেন দেশের কথা বলতে না করলেন, তো দেশের কথা বললাম না, আমেরিকার কথাই বলি। আমেরিকায় একজন রাজাকারের সন্তানের সাথে আমার পরিচয় আছে, একজন মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তির ছেলেকে দেখি। একজন হচ্ছে নাসিমের ছেলে, আরেকজন হচ্ছে নিজামী সাহেবের ছেলে। তো নিজামী সাহেবের ছেলে এখানে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আর নাসিম সাহেবের ছেলে কে জানেন? তিনি এখানে চুরি করে এনে তারপরে ঘর বাড়ি বানিয়েছেন, এটা সবাই জানে। এখানে সাথে যুদ্ধ হবে আমার, কারণ বিএনপি তো নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, তারা তো দেয়ালে পিঠ থেকে গেছে। কাজে এখন যদি তারা এক প্রকারের প্রয়োজনে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে, এছাড়া ওই নাই তাদের সেফ এক্সিটের বা তাদের সেভ করার ওয়ে নেই। সেখানে যদি তারা থানা ঘেরাও করে, পুলিশ আর একটা নেতাকর্মীকে অন্যায় ভাবে গ্রেপ্তার করতে পারবে না। আমি আবার বলছি, যেটা যাদের অন্যায় ভাবে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে এই প্রতিরোধ গড়ে তুলবে। যদি অভিযোগ থাকে সেটা অন্য কথা, সেগুলো বিএনপি পারছে না। মানে বিএনপি একটা বিনোদন, মানে পুলিশ একটা বিনোদন নিচ্ছে বিএনপি কে দিয়ে, বিএনপি নেতা কর্মীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে, যে আপনার 200-250 মানুষের মিছিল বের করে, পুলিশ একটা লাঠিতে ফুদে সব ব্যানার ম্যানার টাইনে টুইনে দৌড় দেয়। কোনো মতে ওই 200 মানুষ যদি 20 জন 25 জন পুলিশের সামনে দাঁড়াই যায়, আপনারা কি বিএনপির সাথে মানে ট্রাই করেছেন কিনা যে যুগপৎ আন্দোলন করবার, বা বিএনপি যে এভাবে এটা করছে এটা ঠিক না, সুতরাং যেহেতু আপনাদের গোল এক, সরকারকে নামাবার, তার একসাথে কেন আন্দোলন করেননি আপনারা? এই সাগর ভাই ও তো নিজেই বললো যে বিএনপি একটা বিনোদন। সাইফুল ভাই আমি আমার কথাটা একটু শেষ করছি, যে কথাটি ধরেন আমরা কি করি, আমার সহযোদ্ধারা আপনার যেদিন আমাদের উপরে আপনার ওই যে মৎস্যভবন মোড়ে গত সম্ভবত 20-21 সেপ্টেম্বর আমাদের উপরে হামলা চালাচ্ছে অতর্কিত ভাবে, এবং মিথ্যা কথা বলবো না, আমরা একবারে মাইর খাই নাই, আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি। এবং এই প্রত্যেক মিছিলে যখন পুলিশ আমাদের দিকে তেড়ে আসে, আমরাও তেড়ে যাই, যে আসবে আসো, আমি তো তোমার গায়ে যাই নাই ভাই, তোমাকে তো আমি রেসপেক্ট করি, তুমি আইনের লোক, তুমি কেন আমাকে টাচ করবা, তুমি কেন লাঠি দিয়ে আমার গায়ে হাত তুলবা, তোমার তো অধিকার সংবিধান দেয় নাই, তোমার আইনে নাই, তুমি কেন আমার গায়ে হাত তুলবা? তো পুলিশও দেখে যে এদেরকে পিটাইতে হইলে এরাও দুই একটা দিতে আসবে, কাজে সেটা একটা রণক্ষেত্র পরিণত একটা বিশৃঙ্খলা তৈরি হয়। লোক অল্প থাকতে পারি কিন্তু চাঙ্গা, কিন্তু শক্তিশালী, মানে মনোবল কিন্তু চাঙ্গা থাকে, যে না মায়ের শুধু খাবো না, মায়ের দিতে আসলে 2-4টা দেবো। নানান দিক থেকে আমি মনে করি আমাদেরকে অযথা ডিস্টার্ব করে না। এবং আরেকটা কৌশল যেটা এটা বলা উচিত, ভয়ে টাচ করেনি, জি এটাই আপনি বুঝাতে চেয়েছেন। আমি আরেকটা বলছি যে, এবং আরেকটা জিনিস, বিশেষ করে ছাত্র নেতা হিসেবে আমাদের যে গণমানুষের যে একটা সিম্প্যাথি আছে, সমর্থন আছে, এবং সেটা আপনারা দেখেছেন বিভিন্ন সময়, সেই ডাকসু হামলা থেকে যখন বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছিল, আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতাকে, দলমত নির্বিশেষে তারা আমাদের পাশে এসে দাঁড়ায়। যেমন আপনি দেখেন ডাকসুতে যে বর্বর হামলা হয়েছিল 22শে ডিসেম্বর,
সে ডাকসু আমরা রব্বাই থেকে শুরু করে মান্না ভাই, আওয়ামী লীগ, বিএনপি, বাম, ডান, এমনকি আওয়ামী লীগের বর্তমানের আপনার সভাপতি সেটা ছাত্রলীগের জয় লেখক সহ জাহাঙ্গীর কবির নানক কিংবা আফাম বাহাউদ্দিন নাসিমও দেখতে গিয়েছিল। কাজে তারা আপনার একটা কিন্তু চিন্তা করে যে এদের প্রতি একটা জনসমর্থন আছে, সুতরাং যা ইচ্ছাতে এদের সাথে আবার করা যাবে না, এটাও একটা ফ্যাক্ট। এবং আর একটা ফ্যাক্ট হচ্ছে আমাদের কর্মসূচির কৌশল। আমরা বলি কর্মসূচি করবো, শাহবাগ দেখা যায় আমরা কর্মসূচি করি প্রেস ক্লাব, কিংবা আমরা দেখা যায় মানে মিছিল পুলিশ প্রস্তুতি নেয় আমাদেরকে বাধা দেওয়ার জন্য আপনার মৎস্য ভবন, আমরা ওইদিকে যাই না। তো নানান ভাবে আছে কৌশল এরিয়া আমরা আমাদের কর্মসূচি করার চেষ্টা করি। আর এটা একটা ফ্যাক্টরিটা বলা উচিত হয়নি, তারপর বললাম যেহেতু মানুষ খালি বারবার বলে যে আমাদেরকে কেন পুলিশ মারে না। এবং আরেকটা কথা আপনি যেটা বলছেন গোলাম রাব্বানি আমাদের দলে আসলে বিএনপি আমাদের জি জি হ্যাঁ বলুন, এটা ইন্টারেস্টিং। জি আমরা নেব কিনা, আমি বলছি দেখেন ব্যক্তিগতভাবে আমার বাবা একেবারে নিম্ন মধ্যবিত্ত ঘরের একজন মানুষ, এবং আমি গর্ব করি যে আমি একজন কৃষক ফ্যামিলির ছেলে, ছোট আয়ের ঘরের ছেলে। তো মাসুদ খান ভাই শুরুতে একটা কথা বলেছিলেন, আমি বিনয়ের সাথে সেই কথাটাকে মানে দ্বিমত পোষণ করছি। তার ধারণা থাকতে পারে একজন মানুষকে নিয়ে, যে তিনি বলছেন যেহেতু একটা রাজনৈতিক দল করি, সাহস আছে, টাকা পয়সা বোধহয় হয়তো আছে, কিন্তু বাস্তবিক অর্থে ওইভাবে নাই। কারণ আমি এর আগে লাইভে দেখিয়েছিলাম আমি যে একটা রাজকীয় বাসায় থাকি, 14,500-14,000 টাকার মতো ভাড়া, এবং নিজে যে লাইফ লিড করি খুবই সরল ভাবে। সুতরাং বিলাসিতা বা টাকা পয়সা থাকলে সেটা চলাফেরায় কিছুটা প্রতিফলন ঘটতো। আর রাজনৈতিক দল আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেটা হচ্ছে এই বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনীতির বিপরীতে একটা গণতান্ত্রিক রাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং বাম ডান এর বিপরীতে একটা মধ্যম পন্থার একটা প্ল্যাটফর্ম, যারা একেবারে বামদের মতো মানে যেটা বলে কট্টর কোনো আদর্শ হবে না, কিংবা ডানদের মতো আবার একেবারে তথাকথিত উদার কোনো আদর্শ হবে না। আমরা গণমানুষের যে চাহিদা, গণমানুষ যেটা চায়, মানবাধিকার, মানুষের অধিকার, আইনের শাসন, গণতন্ত্র, এই বেসিক জিনিসকে ধারণ করে আমরা একটা রাজনৈতিক করতে চাই, এবং একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ডেভেলপ করতে চাই। সেই প্ল্যাটফর্মে আপনি সাংবাদিক ইলিয়াস হোসেন যদি মনে করে, আমি একটু ভাই 30 সেকেন্ডে শেষ করছি, সাংবাদিক ইলিয়াস হোসেন কিংবা ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানি কিংবা যে আসুক না কেন, তাদের প্রত্যেকের জন্যই আমাদের পথ উন্মুক্ত থাকবে। তবে আমরা যেভাবে রাজনীতি করি, যেই চিন্তা চেতনাকে ধারণ করি, সেটার সাথে মিলতে হবে। জি আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ। আমি বলবো আপনি আপনার কাছে যে দর্শকরা প্রশ্ন করে গেছে সেটাও বলবেন, কিন্তু এই ফাঁকে আরেকটা দুঃখের খবর হলো যে একটা সেকেন্ড জি রাব্বানি ভাই এক্ষুনি দিচ্ছি। আমার এই লাইভটা ইন্টারাপ্ট হয়েছিল 5 মিনিটসের জন্য, একটু ডিসকানেক্টেড ছিল, আমি আবার রিকানেক্ট করে এটাকে আবার চালু করেছি। আপনারা যারা আছেন, ইলিয়াস ভাই আপনাদেরকে আবারও আমি লাইভের লিঙ্কটা দিয়েছি, সরাসরি লাইভের লিঙ্কটা আপনারা দয়া করে আপনাদের টাইমলাইনে দিয়ে দিবেন, কারণ মানুষ আমাকে বারবার নক করছে যে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এটা 5 মিনিটসের জন্য ইয়ে ছিল, আবারও চালু হয়েছে। জি গোলাম রাব্বানি আপনি বলবেন দয়া করে, আমি সবাইকে পাঠিয়েছি। আচ্ছা, এটাকে আনব্রেক জুমে করছিলেন, কেটে গেল তো আনব্রেক সবার কথা শুনুন। জানি না আপনার আমাদের সরকার কি কিছু করলো কিনা, রাব্বানি ভাই আমার ফোন করে দিলেন কিনা যে বন্ধ করে দাও, ফেসবুকে বন্ধ করে দিয়েছে। যাক রাব্বানি ভাই আচ্ছা, আমি তাহলে সবার কথা শুনলাম, এবং একদম শেষ থেকে শেষ কথাটা না, আমার সাবেক ভিপি নুরুল হক নূরের শেষ কথা দিয়ে আমি শুরু করব, যেখানে বলেছিলেন যে হ্যাঁ তার দলে বা সংগঠনে সবাইকে স্বাগতম যদি তাদের সঙ্গে মিলে। তো এখানেই তো প্যাচ যে আমাদের সাথে মিলে নাই, কারণ আমরা মাত্র দেখলাম যে ভিপি নূরের যে রাজনৈতিক দল, সেখানে একেবারে তার দলের লোকজনই ফান্ড গঠন নিয়ে টাকা মারার একটা অভিযোগ করলেন, যেটা তার নিজের দলের নেতা কর্মীরাই। তো যারা নিজের জনগণের বিশ্বাস নিয়ে তহবিল তসরুফ করে, তাদের সঙ্গে তো ভাই মিলবেই না, এটা তো খুব স্বাভাবিক। তো আরেকটা কথা হচ্ছে যে নদী কখনো সাগরে আসলে মানে সাগর কখনো নদীতে মিলে না, নদী গিয়ে কিন্তু সাগরে যায়, ঠিক আছে। তো উইথ প্রাউড বলি যে আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের কর্মী। গোলাম রাব্বানি নিজে একটা প্রতিষ্ঠান, সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে এটা চেনা বামনের পৈতা লাগে না বা কোনো দল লাগে না, ঠিক আছে। দল ছাড়াই যদি আমি এই করোনা দুর্যোগে সারা বাংলাদেশে সবার চেয়ে বেশি কাজ করতে পারি, যদি কোন এমপি মন্ত্রী গোলাম রাব্বানি চেয়ে অর্ধেক কাজ করতে না পারে মানুষের জন্য মানবিক জায়গা থেকে, সেখানে গোলাম রাব্বানি কোনো দলের প্রয়োজন নাই, বঙ্গবন্ধুর আদর্শ থাকলেই এনাফ। ও এনিওয়েজ, তো যেটা নিয়ে বলছিলাম, প্রথমেই বলেছে আমার ওই মুন্নি আপার কথাটা, সেটা হচ্ছে যে তিনি বলেছেন নাম ফলক ভাঙা বা কবর ভাঙার কথা। প্রথমত হচ্ছে আমি এই ধরনের অপরাজনীতি বিশ্বাস করি না। ও আরেকটা কথা, শহীদ প্রেসিডেন্ট বলেছেন যে রক্ত হাতে চশমা চোখে খুনি কেমনে শহীদ হয়। তো প্রথমত এখানে আপত্তি, কখনো আমি তাকে শহীদ বলবো না, কারণ আমরা ইতিহাস পড়েছি, যারা ইতিহাস জানে না
তারা সেটা বলতে পারে কিভাবে তিনি তার পক্ষের লোকজন যারা তার হয়ে রেভলিউশন করেছেন, গণ অভ্যুত্থান করেছেন, বা তার পক্ষ হয়ে যে অফিসার গুলো রিস্ক নিয়েছেন লাইফের, তাদেরকে সেই প্রায় 5,000 অফিসারকে তিনি হত্যা করেছেন। প্রতিদিন 150 থেকে 200 সামরিক অফিসারকে তিনি ফাঁসি দিয়েছেন। তার পাশের সেলে যারা ছিলেন, গতকাল আমার সৌভাগ্য হয়েছিল তার একজনের সঙ্গে আমার কথা বলার, একদম তিনি সেই বিভৎস ঘটনা বর্ণনা দিয়েছেন। মানে শহীদ জিয়াউর রহমান কখনো শহীদ নন সেটা আমি বলবো না, তিনি একজন ঠান্ডা মাথার কোল্ড ব্লাডেড মার্ডারার। এবং বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে যত ধরনের নোংরামি, অস্ত্রের কালো টাকার প্রত্যেকটা এই নোংরামি প্রবেশ করিয়েছেন জিয়া। তিনি তার সেই সামরিক খোলস ছেড়ে রাজনীতির খোলস আনতে গিয়ে সেই যে আপনি জানেন সেই অমুক বিহার তমুক বিহার করে অভিনেরুকে এনে একেবারে ছাত্রদের মধ্যে বিষ বাষ্প ঢুকিয়েছেন ক্ষমতার। সেই ছাত্র দলের সেই যে নোংরা রাজনীতির সেই বিষ বাষ্প ছাত্র লীগেও বা অন্য অন্য দলেও কিন্তু সে হাওয়া লেগেছিল। ওই ইতিহাসে আমি যাচ্ছি না। তো নোংরামি কারা শুরু করেছে ইতিহাস সবাই জানে। যেটা বলছিলেন যে গুড হিলের চট্টগ্রামের বাসায় আমাদের সাকা চৌধুরী বা তার বাবা, তার যে পরিবার, রাজাকার পরিবার, তারা যা করেছে, সেই ঘটনা জানার পরে, সেই ইতিহাস পড়ার পরে কেউ যদি দেখে একজন সুস্থ স্বাভাবিক মানুষ মুক্তিযুদ্ধ পরিবার থেকে বিলং করে, সে যদি দেখে তার নামের পূর্বে লেখা শহীদ, তিনি মানবতা বিরোধী অপরাধের জন্য তাকে প্রচলিত আইনে বিচার হয়েছে, তিনি শাস্তি পেয়েছেন, সেটাকে শহীদ লেখা হয়েছে। একটা প্লাস্টিকের একটা ফ্রেম ছিল, সেখানে নাম লেখা ছিল শহীদ সাকা চৌধুরী। আমি শুধু ওই শহীদ লেখাটা কেটে দিয়েছি, কোনো ভাঙচুর না, জাস্ট ওই শহীদ লেখাটা টেনে ছিঁড়ে ফেলেছি। এটা আমার লেগেছে, আমি শুধু না, ওখানকার সবাই একসঙ্গে গিয়েছে। তো এটার জন্য আমি কখনোই মানে যারা ভিডিওটি দেখেননি, আমি বলবো অবশ্যই ভিডিও দেখা, অবশ্যই মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করা একজন মানুষ কখনোই সাকা চৌধুরীর মতন আত্মস্বীকৃত রাজাকার এবং প্রশাসনের আপনি এই বাংলাদেশ কখনোই প্রশাসনের নয়, এই বাংলাদেশ 18 কোটি মানুষের। সুতরাং মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করা একজন মানুষ কখনোই সাকা চৌধুরীর নামের আগে শহীদ সেটা কখনোই বরদাস্ত করবে না। ঠিক আছে, এটাই স্বাভাবিক বললাম, শুধু ওই কাজটি করেছি, এছাড়া কোনো উদ্ধতপূর্ণ করেনি। সুতরাং মুন্নিয়াপাত যে ধরনের অভিযোগ দিয়েছে সেটা সত্য নয়। খালেদা জিয়া বা ব্যক্তিগতভাবে তারেক জিয়া বা বিএনপির কাউকে কখনোই অপমান অপদস্থ করার মতো কাজ আমি করিনি। ইভেন কি আপনার মনে থাকতে আছে কিনা জানি না, সেই জ্বালাও পোড়াও বিএনপির আপনার 14 সালে যে গ্রেনেড মারা হলো, পেট্রোল বোমা মারা হলো, ছাত্র দলের কেন্দ্রীয় একজন সম্পাদক শাহাদাত ভাই, তাকে যখন পেট্রোল বোমা ধরা হলো, গণপিটুনির হাত থেকে আমি তাকে রক্ষা করেছিলাম, রক্ষা করে নিজে আমি তাকে হাসপাতালে পৌঁছে দিয়েছি এবং তিনি নিজে বলেছেন যে আমি তার লাইফ সেভ করেছি। তিনি ছাত্র দলের কেন্দ্রীয় সম্পাদক, সেটা জানার পরও তাকে জনগণ তাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, তার হাতে যে পেট্রোল বোমা ছিল সেটা দিয়ে। সুতরাং আমি কখনো এই ধরনের রাজনীতি বিশ্বাস করি না। এবং যেটা বললেন যে রাজনীতিতে সমস্যা আছে, আওয়ামী লীগে আছে, বিএনপিতে আছে, কিন্তু ভাই আমরা যদি না জাগি বা কেমনে সকাল হবে, নর্দমা নামতে হবে। সমস্যা হচ্ছে বর্তমানের যত দেশপ্রেমিক সব বিদেশে গিয়ে বসে আছে। মানে দেশে কোনো দেশপ্রেমিক থাকে না। যারা দেশপ্রেমিক দেশে বসে আমরা যেটা জানি না, বিদেশ বসে তারা সেটা জানে। সকল দেশপ্রেমিক এখন বিদেশে। সুতরাং আমি বলবো যে ভাই দেশে আসেন, দেশে এসে নর্দমায় নামেন, নর্দমা দূর থেকে নাক বন্ধ করে না দেখিয়ে নামেন। আমি নেমেছি, আমার নিশ্চিত ক্যারিয়ার, আমার বিসিএস, আমার জুডিশিয়ারি ছেড়ে কিন্তু আমি রাজনীতিতে আসছি, কারণ আমি জানি যে আমি বললে মার খেতে হয়, দেশে কথা বললে যে মার খেতে হয় সেটা তো প্রমাণ আমরা দেখি। মার খাবেন। বঙ্গবন্ধু ফাঁসির কাছে দাঁড়িয়ে আমি মুসলমান, আমি বাঙালি, 10 দিন একবার মরে না, মেরেছেন। মার খেতে আপনি চ্যালেঞ্জ দিবেন, নেওয়ার সৎ সাহস আপনার নাই, তাহলে আপনি কিভাবে আপনি চ্যালেঞ্জ জয় করবেন? মার খেলে মার খাবেন, গুলি খেলে গুলি খাবেন, সততার সঙ্গে থাকেন, প্রোটেস্ট করেন, মানুষ আপনার পাশে থাকবে। ভয় পেয়ে বিদেশ গিয়ে বলবেন ওই দেখো অন্যায় হচ্ছে, তো এই ধরনের, এটা এক ধরনের হিপোক্রেসি। অবশ্যই আমি বলবো যারা দেশে এসে দেশের কথা বলেন, দাঁড়িয়ে বলেন যে এখানে সৎ সাহস চোখে রেখে বলেন, আমরা বলছি অন্যায় হচ্ছে আমার সঙ্গে, আমি তো স্বীকার করলাম, আমি তো বলি নাই অন্যায় করে নাই, আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি সেটা বলছি না। সুতরাং আমি এটুকু বলবো যে ভাই মানে আপনাকে সাঁতার শিখতে হলে পানিতে নামতে হবে, হ্যাঁ, নর্দমা নেমে নর্দমা পরিষ্কার করতে হবে। রাজনীতির সমস্যা আছে, আমাদের দেশের রাজনীতি এখনো কলুষতা অনেক আছে, সেটাকে সরাই আস্তে আস্তে। ছাত্রলীগে অনেক বড় বলয় ছিল, কেউ কোনোদিন ভাবে না ছাত্রলীগের এই বলয় কি ভাঙবে। আমি গোলাম রাব্বানি ভেঙেছি, আমি দাঁড়িয়ে শুরু করেছি, আমি ভেঙেছি। সুতরাং সবকিছু শুরু আছে, চাইলেই উদ্যোগ নিলে সম্ভব। আসেন, আমি ইলিয়াস ভাই এখানে আছেন, ইলিয়াস ভাইকে আমি বলছি আপনি দেশে আসেন, সব পজিটিভ কথাগুলো বলেন, দুর্নীতি বিরুদ্ধে কথা বলেন, কোন দলীয়করণ না করে আপনার সাথে আমি দাঁড়াবো। দুর্নীতির সঙ্গে নো টলারেন্স, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে হবে, সেই সৎ সাহস রাখতে হবে, ঠিক আছে। এবং যেটা পজিটিভ কথা বলে যে ভালো কথা বলবে ও নিজেই তহবিল তসরুপের দায়ী, সে নিজেই মারিং কাটিং করতে, সেখানে সে কিভাবে দেশ পাল্টাবে ভাই?
আগে তো সাথে সেই মহান সাল্লাল্লাহু সেই হাদিস জানতে হবে। আপনি আরেকজন মিষ্টি খেতে মানা করবেন? নিজে হইয়া কলির বান্দর পরের মেয়ে খুঁজবা সুন্দর, বন্ধু আগে নিজের অন্তর সুন্দর করে লাও, সীতার মতো সাথী চাইলে রামের মতো হও। সুতরাং নিজে ভালো হয়ে নিজেকে শুদ্ধ করে তারপরে মানুষকে বলা উচিত, প্রবচন দেওয়া উচিত। আমি শুধু এইটুকুই বলবো যে এখানে প্রত্যেকেই আগে আত্মশুদ্ধি আত্মসমালোচনা করে তারপরে অন্যের দিকে চোখ দিতে হবে। সমস্যা সব জায়গায় আছে, আমাদের সমস্যা আমাদের মধ্যে, অপরাধ প্রবণতা প্রত্যেকটা সেক্টরে আছে, আমলায় আছে, রাজনীতি আছে, কোথায় নাই? আপনি পুলিশের কথা বলছেন, পুলিশে আপনি ডিপার্টমেন্টাল একটা কেস দেন, আমার ছোট ভাই পুলিশে আছে, একটা কেস করেন, ওই পুলিশের অবস্থা জীবন জাহান্নাম হয়ে যাবে। অন্যায় করলে অন্যায় শাস্তি আছে, রাইট? আমি একটু আপনাকে একটা কথা জানাতে চাই যে আপনার বাংলা ট্রিবিউনের রিপোর্টটা আছে যে বলছে যে পুলিশের ক্ষেত্রে অভিযোগের বেশিরভাগই হচ্ছে যে আপনার জাস্ট তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়, বদলি করা হয়, দৃষ্টান্তমূলক মানে হচ্ছে ব্যবস্থা খুব একটা নেওয়া হয় না। এবং অভিযোগের 76% হচ্ছে অমীমাংসিত থেকে যায়, কোনো ব্যবস্থা নেন। এবং আরেকটা সারপ্রাইজিং কথা আপনাকে বলে, আপনি আইনের ছাত্র, আপনি তো জানেন যে পুলিশের বিরুদ্ধে অপরাধ কিন্তু পুলিশকে দিয়ে তদন্ত করা, এর চেয়ে হাস্যকর তো কিছু নাই। কাজে পুলিশের বিরুদ্ধে মামলা করলে আপনার কিভাবে প্রতিকার আপনি পাবেন? পাওয়ার তো উপায় নাই। আপনার জন্য কোর্ট আছে ভাই, আপনি পুলিশ না দিলে কোর্টে যান, কোর্ট তো আপনার জন্য সবসময় ওপেন আছে। পুলিশ না করলে কোর্টে যান, কোর্ট তো আপনার জন্য খোলা আছে। প্রধান বিচারপতি দেশে থাকতে পারে না, এটা রায় দেয়া, মানে রায় দিয়ে তারপরে অনেককে দেশ ছাড়তে হয়েছে, বিচারপতিরা কেমনে স্বাধীনভাবে রায় দেবে? প্রধান বিচারপতির জায়গা থেকে যদি আপনি আপনার বিচারিক নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, তাহলে সেটা তো আসলে তার দায় না। তার নামে তো দুর্নীতির কত অভিযোগ আসলো, সেটা তো আপনিও জানেন, তাই না? সেটা অভিযোগ প্রমাণিত হচ্ছে। কেন আনলো না? তিনি দেশের বাইরে গেছে, তারপর বলছে যে তিনি আপনার এই দোষরূপ করেছে। আমার কথা একটা, আপনার কথা আমি মেনে নিচ্ছি, সরকারের কথা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যে ওই কথা যে সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। যতক্ষণ সরকারের দালালি করেছে ততক্ষণ তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যে একটু মতের অমিল হয়েছে তখনই বন্ধুকে নল ঠেকিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে বললো যে সে অসুস্থ, তারপরে বললো দুর্নীতি। এই যে নাটক, ভাওতাবাজি, আমরা জানি, জনগণ জানি। এখানে ইলিয়াস ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লাগছে, তিনি অনেক পজিটিভ কথা বলেছেন, আমাদের মাসুদ ভাই খুব পজিটিভ কথা বলেছেন। সুতরাং আমি এখানে অনেকেই দেখছেন, স্ট্রিমিং আছেন, সবার উদ্দেশ্যে বলবো যে সমস্যা আছে, এটা আমি কখনো অস্বীকার করছি না, কিন্তু সমস্যাটাকে ফেস করতে হবে। আমাদের বাঙালির একটা সমস্যা কিন্তু খুব কমন, যে আমরা ওই যে উটের মতো বালির মধ্যে মাথা গুঁজে বলি যে না সব ঠিক আছে, কাকের মধ্যে চোখ বন্ধ করে বলছি যা কেউ দেখছে না। সমস্যা অবশ্যই আছে, সেটাকে ফেস করতে হবে, সমস্যাকে অ্যাড্রেস করতে হবে। আসেন আমরা অ্যাড্রেস করি, পজিটিভ কথা বলি। আমি তো অন্য কাউকে স্ট্যান্ডার্ড মানি না, আমি স্ট্যান্ডার্ড মানি বঙ্গবন্ধু আদর্শকে, সেটাকে ফলো করার চেষ্টা করছি। আমি অনেক সমস্যা কোথায়? আপনি নেগেটিভটা বললে সমস্যা কোথায়? মানে নেগেটিভ বললে তাহলে কোনো সমস্যা নাই, আমি তো বলছি আপনার পজিটিভ বলতে, আমি নিজেই তো বলছি। আমার প্রশ্ন ভাই, আপনি আমাকে এনেছেন তো আমি আমাকে দিয়ে জাস্টিফাই করছি। আপনি গভর্নমেন্টের বা যে কোনো অর্গানের যে কোনো একটা নেগেটিভ জিনিস আমি নিজে বলছি নেগেটিভ। আপনি আমার টাইমলাইন দেখেন, ম্যাক্সিমাম গভর্নমেন্টের নেগেটিভ জিনিসটা তুলে ধরছি আমি। সেটা কেন ইলিয়াস হোসেন বললে সে কেন সমস্যা? না, ইলিয়াস ভাই দেশে আসতে বলেন না, আমরা একসাথে কাজ করি। বলতে পারবেন না, দেশপ্রেমিক থাকলে তো হবে না ভাই, দেশে আসতে হবে। আর দেশে বিদেশ বসে এমন এমন কথা বলেন, এমন বিষয়টা চলে, প্রবাসে থাকা মানুষের সংস্থায় বাংলাদেশ চলে, প্রবাসের মতো ভাই চলে। আমার পরিবার জানা না, এমন অবস্থা কিন্তু অনেক সময় হয়ে যায়। ইউটিউবে বলতেছেন এটা হয়েছে ওটা হয়েছে, আমরা কেউ জানি না। আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমি দেশবাসীর কাছে মানে হচ্ছে এইটার বিচার চাই যে ধরেন গোলাম রাব্বানীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি অন্যতম একটা অভিযোগ পেপার পত্রিকায় ফলাও করে এসেছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাঁদা বেশ কিছু অভিযোগ। না, আমি বলছি এখানে আমার কথা যদি এই অভিযুক্ত না হয়ে থাকে, যেটা রাব্বানী কিন্তু বোল্ডলি বলেছেন বিভিন্ন সময় মিডিয়াতে, টকশোতে, যে আমি দুর্নীতি করিনি, আমি পরিস্থিতির শিকার। আমি বললাম যে তাহলে রাব্বানীকে পদ থেকে সরাইলো যে তার তো ব্যবস্থা নেওয়া উচিত, কেন রাব্বানীকে এই বলি হতে হলো? এবং সে রাব্বানী জিএস কিন্তু সে স্পষ্ট ভাষায় বলেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ম্যাডাম, ওনার হাজবেন্ড, ওনার স্বামী দুর্নীতিতে জড়িত, অথচ তারা হচ্ছে সরকারের ঘনিষ্ঠজনদের বান্ধবী কিংবা আত্মীয় স্বজন হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না।
এই সাধারণ মানে ছাত্রলীগের নেতা রাব্বানিকে বলি দিয়ে হচ্ছে ওইটাকে আড়াল করলো। ঠিক একইভাবে সরকার হচ্ছে এইভাবেই হচ্ছে মানে একটা ধরেন ওই ক্যাসিনো শামীম কিংবা সম্রাটের ইতিমধ্যে মতো এটা নিয়ে কিন্তু মামলার প্রস্তুত চলছে। নুরুল হক নূর, মানে আমরা আইওয়াস দেখিয়ে বলেছি, বড় বড় দুর্নীতি শোনেন, টেন্ডারবাজি গুলো আড়াল করছে। তো আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে রাব্বানি চাঁদাবাজ কিনা দুর্নীতিবাজ কিনা মুখের সেটা কথা আমি দিয়ে আমি বলবো না। চিরা ভিজাই না, আপনার মতো মুখের কথা দিয়ে আমি চিরা ভিজাই না। আমি আইনের ছাত্র, আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেহেতু ডাইরেক্ট কনসার্ন পার্টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মামলা করবে, সেই মামলার প্রস্তুতি চলছে। আপনি আগামী 1 মাসের মধ্যে এটা আপডেট পাবেন। কোর্ট এখন বন্ধ হচ্ছে, কোর্ট খুললে আপডেট পেয়ে যাবেন যে ওই ঘটনায় মামলা হবে। আপনাকে চাই, আমিও আপনাকে চাই, না আমিও চাই যে আপনি এই অভিযোগ থেকে মুক্ত হন এবং আপনি যেটা বলেছেন, আপনি বলছি না যে আপনি ওখানে দুর্নীতি করেছেন, কারণ এগুলো গণমাধ্যমে এসেছে এবং আপনি বলেছেন যে বিসি ম্যাডাম ওনার হাজবেন্ড ওনার ছেলের দুটি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না? এখানে আওয়ামী লীগের সভানেত্রী কেন রাব্বানি সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নিল? এটা আপনার মতো আমারও প্রশ্ন, মানে রহস্যজনক বিষয়। এটা আমারও প্রশ্ন, আরেকটা কথা হচ্ছে, এটা আমারও প্রশ্ন, যে আরেকটা কথা হচ্ছে, এইটা আরেকটা কথা আমি আর রাব্বানির দৃষ্টি আকর্ষণ করে আমি যে জিনিসটা বলতে চাই যে এখানে আপনি যেটা আমাকে বলেছিলেন যে ধরেন আমার সহকর্মীরা অভিযোগ দিয়েছে যে একটা অভিযোগ। তো দেখেন আপনি ছাত্রলীগের রাজনীতি করেছেন, আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে সবসময় হচ্ছে নেতৃত্বকে বা কেন্দ্র করে একটা বলয় কোরাম থাকে স্বাভাবিকভাবে, এবং ছাত্রলীগেও সেটা ছিল, আপনি অস্বীকার করতে পারবেন না। এবং বঙ্গবন্ধুকে আচ্ছা একটা মিনিট, আপনি যে অভিযোগ, শুনেন এক লাস্ট মিনিট, আপনি যে অভিযোগটা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে করছেন যে তিনি এককভাবে সব চালাচ্ছেন স্বৈরতন্ত্র, তাহলে আপনি আপনার দলে তো তার চেয়ে বেশি স্বৈরতন্ত্র করছেন। আপনি একক সিদ্ধান্তে নুরুল হক নূর ওয়ান ম্যান আর্মি শো দেখাচ্ছেন, তাহলে আপনার দল কোথেকে আসলো? আপনি তো সবই একা করছেন, তাহলে দেশরত্ন শেখ হাসিনা ওটা করলে ঠিক আছে, আপনি করলে সমস্যা। এই কথাটা আমি ক্লিয়ার করছি, ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল কিন্তু নূর ভাই। না আমি ক্লিয়ার করছি যে দেখেন যে বঙ্গবন্ধুকে আপনি তো স্বৈরতন্ত্র করছেন না। ঠিক আপনার কথা বলছি, আপনি বলছেন, আমি উত্তর দিচ্ছি। আপনি যেটা বলছেন যে আপনিও জানেন, এটা ইতিহাসে সবাই জানেন যে মোস্তাক দুপুরেও নাকি যে লঙ্কায় যা সে রাবণ হয় নাকি, যে বঙ্গবন্ধুকে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়াইছে। বঙ্গবন্ধুর মা মারা যাওয়ার পরে ফিট পড়ে গেছে কান্না করতে করতে। সেই মোস্তাকই কিন্তু হত্যা করে আপনার বঙ্গবন্ধুকে হত্যা করে হচ্ছে মানে প্রেসিডেন্ট হয়েছিল এবং মন্ত্রিসভা গঠন করেছিল। এবং আওয়ামী লীগের ওই সময়ে বঙ্গবন্ধুর ওই বাকশালের মন্ত্রিসভার 24 জন না কতজন আপনার সদস্য মুস্তাকের মন্ত্রিসভায় জয়েন করেছিল। কাজে এই বঙ্গবন্ধুর বাকশালে জয়েন করে মুস্তাকের সাথেও তারা হাত মিলালো। বঙ্গবন্ধু থাকার সময় তো তারা বঙ্গবন্ধুর কাছে একেবারে তাহলে ইতিমধ্যে নুরুল হক নূরের দলেও অনেক মোস্তাক চলে আসছে নাকি? না আমি বলছি আমার দলে না, নুরুল হক নূরের দলেও মোস্তাক আছে। আমি বলছি না রাব্বানি সাহেব, আপনার রাজনীতি করে এখানে রাজনৈতিক সংগঠনে আনাগোনা থাকবে। এবং আরেকটা কথা আমি বলে শেষ করব, আমি বিতর্ক না, জাস্ট আপনি তথ্যটা জানানোর জন্য। যেমন মাসুদ কামাল ভাই বললো না, ওনার চাকরিটা চলে গেছে বাংলা ভিশনের হেড অফ নিউজ, আমার নামটা ভুলে গেছি, ইয়া ভাই মনে করে দিলে একটু সুবিধা। ইলিয়াস ভাই কি জানো, মোস্তফা ফিরোজ, মোস্তফা ফিরোজ গোয়েন্দা সংস্থার হচ্ছে প্রেসক্রিপশনে ওনাকে প্রথমে ফোর্স লিভে দিয়েছে, 2 মাস ওনাকে বেতন দিয়েছে, তারপরে ওনার চাকরি থেকে আউট করে দিয়েছে। এটা বাংলাদেশের অথরিটি করে না, আমি জানি গোয়েন্দা সংস্থা করেছে। ঠিক একইভাবে এখানে আপনি যেটা বলছেন যে আমাদের এই যে একটা অংশ তারা বিক্রি করলো বা তারা ধরেন আপনার আমার বিরুদ্ধে কথা হলো, এইটা হচ্ছে সরকারের গোয়েন্দা সংস্থা, তাদেরকে টাকা দিয়েছে যে তোমরা বলবা নুরুল জামাত নূর সাহেবকে যে কোনো একটা গোয়েন্দা সংস্থা ঠিক করা হোক, এটা গোয়েন্দা সংস্থা। তাদের এই গোয়েন্দার যে বড় তথ্য সেটা জি নূর, আপনি একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য ইলিয়াস সাহেবের কাছে ভাই আমার কথা সব সেই বলে দিল, টাকা পয়সা দিয়েও মানুষকে লাস্ট একটা কোশ্চেন আছে। হ্যাঁ, গোলাম রব্বানী সাহেব আপনার কাছে, যে আপনি ধর্ষণের শিকার ফাতেমার পাশে দাঁড়িয়ে আপনি সরকারের কাছে আবেদন করেছিলেন নুরুল হক নূর সহকারে যারা যারা এই অপরাধে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে। তা আপনারা এত সরকারের পক্ষের লোক হয়ে নুরুল হক নূরকে কেন গ্রেফতার করাতে পারেননি, প্রমাণ করাতে কেন পারেননি যে সে? প্রথমত হচ্ছে সে ধর্ষণের সঙ্গে জড়িত নয়, সে ধর্ষণের যে আসামি যারা দোষী তাদেরকে প্রশ্রয় দিয়েছেন তার দলের লোক বলে তিনি আত্মীয়করণ স্বজনপ্রীতি করেছেন এবং তা দর্শকদের পক্ষ হয়ে থ্রেট করেছেন, মেয়েকে শ্লীলতাহানি হেনস্থা করেছেন, তাকে বিভিন্ন ধরনের লাইভ করে তার ক্যারিয়ার বরবাদ করে হুমকি দিয়েছেন। এখন এটাই বললাম যে আমাদের দেশ কিন্তু ওইটাই বললাম যে গণতন্ত্র যেহেতু নূর সাহেবের পপুলারিটির কথা বলছেন সাগর ভাই, আমি এটাই বলছি, আমরা বারবার বলেছি যে এখানে কিন্তু আইন আসলে বলি আমরা সমান কিন্তু না,
নূর সাহেবের দিকে একটু পাবলিক সাপোর্ট বেশি আছে, তার মানে নূর সাহেবের দিকে আইন একটু সেটা স্বীকার ঠিক করলেন আছে। আপনি, নূর সাহেবের দিকে পাবলিক Right. বেশি আছে সেটা স্বীকার করেছেন, দ্যাটস গ্রেট। ওকে ইলিয়াস, না না না, ওই মেয়ের তুলনায়, এটা স্বীকার ফাতেমার করেছেন, তুলনায়, স্বীকার করেছেন ইলিয়াস, ফাতেমার তুলনায়, জি। ফাতেমার তুলনায় বেশি রাব্বানি আছে, ভাই, এই জন্য বললাম, এই জন্য কিন্তু রাব্বানি ভাই, আমি ফাতেমা ভিক্টিমাইজ হয়েছে। একেবারে একেবারে শুরুতে আমার এখানে যারা দেখছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে আমার প্রথমের বক্তব্যে আমি বলেছিলাম যে রাব্বানি ভাইয়ের মধ্যে একটা ইউনিক ক্যারেক্টার আছে, যেটা কিনা উনি ওই যে ছাত্রলীগ ধরে এনে চর থাপ্পড় শুরু করে, রাব্বানি ভাই ডেকে এনে ভাই এদিকে আয়, তারপরে চর মারে। রাব্বানি ভাই এখানে ভাই, বলেছেন আমি যে আমার ইলিয়াস ভাই জীবনে খুব- ইন্টেনশনালি একটা মশা ছাড়া কিছুই মারি নাই আমি আমার লাইফে। আচ্ছা ঠিক আছে, মশা রাব্বানি ছাড়া ভাই কিছুই মারি নাই। আমরা দেখি। মেধাবী ছাত্র, বুয়েটের মেধাবী ছাত্র, সে আপনার ওই যে ত্রিপলিতে পড়ে সিএসসি ডিপার্টমেন্টে, আপনার ওই ওকে কি মেরেছিলাম? আপনার কম্পিউটার চিপসের বক্স, রাব্বানি ভাই, সেটাকে আপনারা সিনের রাব্বানি বক্স ভাই, বানিয়ে নিরাপদ সড়ক, ছেলেটাকে নির্মমভাবে নিরাপদ সড়ক, মেরে ফেলে দিয়েছিলেন। শুনেন, এগুলো নিরাপদ ভাই সড়ক ইতিহাস আছে। আন্দোলনের যে আমি যখন গুজব ছড়িয়েছে আমি সেই সত্যটা প্রকাশ করেছি, তাকে গায়ে হাত তোলা হয়েছিল নাকি? আবার দেখেন ভিডিওটা, আপনার আইনের একজন ছাত্র আপনি চিপসের 38টা সিম রাখতে বক্সকে পারে। সিমের বক্স বলে চালিয়ে দিয়ে ছেলেটাকে নির্যাতন করছেন, না। মধুর ক্যান্টিনে সিটি না, কলেজের না, না। নিরীহ ছাত্রদেরকে এনে মেরে রক্তাক্ত করে ভুয়া স্বীকারোক্তি দিয়েছিলেন যে তাদেরকে জামাত শিবির পাঠিয়েছে আন্দোলন করতে। এগুলো কিন্তু জানে চাপাবাজি সবাই। করেন না ভাই, রাব্বানি ভাই, এই ধরনের কথা চাপাবাজি হচ্ছে যে করেন না। আপনি কেন মারবেন? আপনি সাধারণ সম্পাদক, আপনি কেন মারবেন? কিন্তু আপনার সময়কালে ছাত্রলীগ দ্বারা যতগুলো ঘটনা ঘটেছে সেটার দায়ভার আপনাকে নিতে হবে। আপনার সময় নুরুল হক নূর আমি মার নিশ্চিত খেয়েছে, আমার সেটার সময় দায়ভার আপনাকে নিতে হবে। ছাত্রলীগের ইতিহাসে যত পজিটিভ কাজ সব আমার সময় শুরু হয়েছে। করোনার সময় অবশ্যই, ছাত্রলীগ তো ভালো কাজ অবশ্যই, করেছে, অবশ্যই, সব আমার সময় শুরু অবশ্যই হয়েছে। মানি। প্রথম ধান অবশ্যই কাটা, মানি। প্রথমে সেই ইতিবাচক অবশ্যই কাজ মানি। যত আছে আপনি খোঁজ নেন, সব কাজ অবশ্যই মানি। গোলাম রাব্বানি হাত দিয়ে শুরু হয়েছে। এবং আমি ইতিহাসের ছাত্রলীগ বর্বর না ভাই, আমি ঘটনা, রাজনীতিতে ডাকসুর ভিপিকে পজিটিভ হত্যা করার চেঞ্জ জন্য করতে জিএস আসছি। এর নেতৃত্বে হামলা হয়। ডাকসুতে ভিপিকে হত্যা করার জন্য জিএস এর নেতৃত্বে হামলা করা হয় এবং সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা করে জিএস, এটাও একটা ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে। এই ধরনের ভুয়া চাপাবাজি করেন না ভাই, এগুলা পাবলিক খায় না, এগুলো মানুষ জানে, ঠিক আছে? ডাকসুর মধ্যে আপনার অন্য দলের রাজনীতি প্রবেশ করিয়ে আপনি যে ধরনের নেতিবাচক কাজ করেছেন, যাই হোক, জি, আমার ছোট তো বন্ধুকে আপনি আমি রাব্বানি ভাই রুমের যেটা মধ্যে বললাম, আটকায় রাখছেন। রাব্বানি ভাই দুঃখজনক, আপনি দুঃখজনক। কথা আমি বলবেন, একটু আপনার- মাঝখানে কথা আমি বলি শুধু ভাই। একটা কথা বলি, সাগর ভাই, লাস্ট কথাটা আলোচনা বলি, লাস্ট যেভাবে কথাটা বলি। চলছে, আমার সাবেক ভিপি নূরের একমাত্র খেতাবাড়ি কম্বল সম্বল আছে হচ্ছে কি ছাত্রলীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞার, আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞার। কিন্তু প্রোডাক্টিভ কনস্ট্রাকটিভ কাজ, মানুষ তো আশায় বাঁচে, জাতির কাছে এমন কোন আশার পিদিম বাতি সে কি দেখাতে পারছে যে নতুন দল করে সে একদম সবকিছু উল্টায় ফেলবে? নাথিং, জিরো, এ বিগ জিরো। সুতরাং শুধু অন্যের সমালোচনা করে কখনোই আপনি টিকতে পারবেন না ভাই। দিকের লোক সংখ্যা বেশি, এটা আপনি স্বীকার করলেন। আমি আপনার কাছে এটা আমি আসছি এটাই বলছি, তবে এটা ফাতেমার তুলনায়, আই রিপিট, আমি বলছি সেটা ফাতেমার তুলনায়, হুম। ফাতেমার তুলনায় সে বেশি। কিন্তু আমাদের মানে শেয়ানে যখন হবে তখন কিন্তু বিগ জিরো। ইলিয়াস, এখন দেখেন, এখন কিন্তু ইলিয়াস হোসেন সেই বলুন। চ্যালেঞ্জ তিনি সেই কোন চ্যালেঞ্জ আপনারা নিতে কর্মের পারেন না। মাধ্যমে, ডাকসু ভাই আমি শেষ নির্বাচনে কথা সেই বলি, চ্যালেঞ্জ, কোন কর্মের ডাকসু- মাধ্যমে সে আলোচনায় নাই, সমালোচনা করে গভর্নমেন্টের এবং ছাত্রলীগের নেগেটিভ কথা বলে আলোচনায় আছে। এছাড়া কোন ইতিবাচক, প্রোডাক্টিভ, কনস্ট্রাকটিভ, মানবিক ভালো কাজ করে কিন্তু কখনোই নুরুল হক নূর আলোচনায় নাই। একটাই কথা শেষ। সুতরাং যারা বলতে পারছে না, এবং BNP দিয়ে আশার আলো পাচ্ছে না, যেমনটা জামাত দিয়ে আপনি আশার আলো বলছেন, পাচ্ছে না, তারা সেই নূরকে সামনে রেখে একটা আশার পিদিন জ্বালিয়ে বুঝতে চাচ্ছে। এটা আপনার true. নেতৃত্বে যে ছাত্রলীগ যখন ছিল তখনও নূরের যে অনেক জনপ্রিয়তা আছে বিষয়টা এমন না, এমপি আওয়ামী লীগ যারা অনেক সাপোর্ট সংগঠিত দিচ্ছে। ছিল, ছাত্রলীগ অনেক সংগঠিত ছিল, সেটা কিন্তু ইলিয়াস হোসেনও স্বীকার করেছে, আমরাও স্বীকার করি। আপনি যেভাবে গুছিয়ে চালিয়েছেন সেটা কিন্তু আর কেউ পারেনি। জি, ইলিয়াস হোসেন বলবেন দয়া করে। জি, তো আমার ওই যে তো ভাই আজকে যেটা দিয়ে শুরু করলাম আর কি, আমি তো এখন ওই এই রাব্বানি ভাই কিন্তু ওই ক্যারেক্টারই আছেন। ধরুন প্রথমে বললেন যে ইলিয়াস ভাই অনেক সুন্দর করে কথা বলছেন, অনেক কিছুই বললেন, হ্যাঁ, ইলিয়াস ভাইয়ের কথা খুব ভালো লেগেছে। কিন্তু আবার তার মাঝে কিন্তু আবার এটাও বলেছেন যে বাইরে বসে তারপরে ইনা করে দেশে আসেন। হ্যাঁ, তো এখন সমস্যা হচ্ছে আমি কি জানেন? ওয়েলকাম সমস্যা জানিয়েছি, হচ্ছে যে রাব্বানি একসাথে ভাই, কাজ করি আসেন। আপনার তো ভাই রাব্বানি ভাই, আমি কিন্তু স্বীকার করছি যে আপনি যদি বাংলাদেশে এখন চান যে আমি ইলিয়াস, আমি ধরেন বাংলাদেশে থাকতাম, আমি যেইখানেই থাকি, আপনি যদি চাইতেন আমারে যা ইচ্ছা করতে পারতেন, স্বীকার করলাম। কিন্তু সমস্যা কি জানেন? ভাই আমরা তো একসঙ্গে কাজ কাতারে করার জন্য বসে- আসছি, বলছি। কাতারে বসা থ্রেট করে ইলিয়াস তুই দেশে আয়, সে কিন্তু কাতারে ফেসবুকের পেজের এটাই মধ্যে বললাম। কমেন্ট করলে, আমার ফেসবুকে কোনো এইটাই মনে নিউজে হয় কমেন্ট যে করলে বলে তুই আসলে দেশে আয়। কাতারে, সব সে কাতারে, দেশপ্রেমিকের আমি দেশে আমেরিকায়, বিদেশ থাকে। আমার হচ্ছে দেশে। এটা যেহেতু আমার এটাই ধারণা হচ্ছে যে সব দেশপ্রেমিকের বিদেশ থাকে। বাংলাদেশের এখন রাব্বানি ভাই, আমিও দেশে যাইতে চাই, আমারও খুব ভালো, আমার ইচ্ছা করে, আমার মা মারা গেছে, আমি দেশে যাইতে পারিনি, আমার বিরুদ্ধে মামলা Welcome. টামলা হয়েছে। তো এখন আমাকে একটা ছাত্রলীগের পদ ভাই একটু দিতে হবে, ফেস তাইলে করতে ভাই হবে, দেশে আপনি যাবো। একটু ফেস করেন। আমি ছাত্রলীগের তারেক জিয়াকে ধরেন বলছি দেশে ছাত্রলীগের আসে পদ ফেস দেন, করেন।
আমি ছাত্রলীগের একটা পদ দেন, তাইলে অন্তত এইটা নিশ্চিত হবো যে আমার অর্থনৈতিক আর কোনো সমস্যা থাকলো না, কারণ ছাত্রলীগ করলে তারা না না অর্থনৈতিক কোনো ছাত্রলীগের সমস্যা নেই। আপনাকে হ্যাঁ, সেটা টিম আমরা পজিটিভ দেখেছি। বাংলাদেশে আপনাকে মেম্বার করা হবে, আপনি আসেন, আমরা ভালো কাজ যেটা করব। আমি দেখলাম, ছাত্রলীগের না, আপনি ঠিক মানবিক ছাত্রলীগ ভালো করার কাজ করার জন্য আপনি আসেন। ভাই, আমি মানে কথার মাঝখানে ই করলে আসলে কনসেন্ট্রেশন হারায় সরি ফেলবো। সরি সরি না না, আপনি ছাত্র কথা বলে আমাকে বলতে হবে ভাই। না না, আপনাকে আমি অবশ্যই গোলাম বলবেন। রাব্বানি আপনি তো ছাত্রলীগের জেনারেল বলেছেন, সেক্রেটারি আপনি ইলিয়াস ভাই, বলেছেন এবং আমি আপনি আপনাকে এরপরে চ্যালেঞ্জ আবারও দিয়ে বলার বলছি, সুযোগ পাবেন। আপনাকে রাব্বানি আমি ভাই, চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশ আমি কিন্তু শুনেন এক মিনিট, আপনি শুনবো, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি গোলাম রাব্বানি কোন মন্ত্রণালয় ডিপার্টমেন্টে কোথাও একটা টাকার কাজ করে নেই। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি তো বিদেশ থেকে অনেক দেশে খবর রাখেন, আপনি খোঁজ নেন বাংলাদেশের কোন মন্ত্রণালয়ে এনিহোয়ার এক টাকার কাজ গোলাম রাব্বানি অবৈধভাবে করছে কিনা। আমি কথাটা আমি এইভাবে শুধু এটুকু বলতে বলছি চাই যে না। আপনি আমি ছাত্রলীগকে কথাটা ভালোভাবে আপনাকে বলবেন না, আমি সবাইকে এক কথাটা পাল্লায় আপনাকে মাপবেন এইভাবে না হিট ভাই। করে বলতে চাই না, কিন্তু আপনি প্রসঙ্গটা যেহেতু আনলেন রাব্বানি ভাই, যেদিন কিনা না, আমি এই তো আপনার ফোন চ্যালেঞ্জ রেকর্ড দিয়ে বের বললাম। হয়েছে, যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রলীগের নেতাদের সাথে আপনার ফোন রেকর্ড বের হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আপনাকে বহিষ্কার করা হয়েছে। তার মানে আপনি চাঁদাবাজি করেছেন। যদি না করে থাকেন তাহলে শেখ হাসিনা ভুল করেছে, আপনি শেখ বহিষ্কার করা হাসিনাকে হয় নাই, আমি পদত্যাগ ট্র্যাক করেছি। করে নেন। আপনার দুটার একটা করা উচিত ছিল, হয় ওই দিন পদত্যাগ করা উচিত ছিল, অথবা ওইটা মেনে নিতে হবে যে আপনি চাঁদাবাজ। দুইটার একটা মেনে নিতে হবে। আপনি কোনটা মানবেন? আপনি তো মানেন নাই কিছু। আপনি কি যেটা করেছেন আপনাকে সরানোর পর আপনি আইনের মাধ্যমে আমি সেটা আইনের কোনো কিছু সুরাহা হয় না করব। সেখানে। যদি আইনের মাধ্যমে হতো তাহলে কিন্তু আপনাকে প্রথমে পুলিশ জেলে নিত, গ্রেফতার করতো, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আসতো, তারপরে আপনি থানায় যেতেন, তারপরে জেলে যেতেন, জেলে যাওয়ার পরে কোর্টে যেতেন, কোর্টে আরে ভাই, যেয়ে আমি তো হাজির হতেন, আমি তো হাজির কোনো হওয়ার পরে অন্যায় আপনাকে আমি তো বের কোনো করা হতো। অন্যায় এই করি আইনি নাই, প্রক্রিয়া ফলো। আমি তো কোনো অন্যায় করি নাই। তাহলে আপনাকে যেহেতু বের করা হয়েছে, তাহলে শেখ হাসিনাকে আপনার বয়কট করা উচিত। আপনি করবেন না? তাহলে দুটো একসাথে আমরা মানতে পারছি না। আমরা দুজনের একজনকে মনে করছি অপরাধ করেছে, হয় শেখ হাসিনা অপরাধ করেছে অথবা আপনি অপরাধ করেছেন, দুটার একটা। এবার আপনি কোনটা মানবেন সেটা আপনার পরের বক্তব্যে আপনি জবাব দেবেন। 2 নাম্বার হচ্ছে, আপনি আপনার যে ছাত্রলীগের কমিটি ছিল, আপনার ঠিক আগের কমিটির একজনকে আমরা দেখেছি, আমি নাম ধরে বলছি, সোহাগ সাহেবকে দেখেছি যে সুন্দর ব্যাগ টেক নিয়ে তারপরে নমিনেশন পেপার জমা দিতে এসেছে 2018 সালে নির্বাচনে। ছাত্রলীগের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েই তার কোনো চাকরি নাই, ব্যবসা নাই, তিনি কিভাবে নমিনেশন পেপার কিনতে আসেন এবং নির্বাচনে যেতে যান? কারণ বাংলাদেশে এখন নির্বাচন করতে গেলে তার অন্তত 2-4 কোটি টাকার মালিক হতে হবে, সেটা লিকুইডিটি মানি থাকতে হবে। তো সেই লোক কিভাবে নির্বাচনে যায়? অর্থাৎ আমরা দেখছি, আমরা তো বাংলাদেশেরই মানুষ, তো আমরা তো জানি যে ছাত্রলীগের এখন ইনকাম ভালো, অথবা আপনি যদি আমাকে একটা পদ দেন আমি দেশে ফিরে আসতে রাজি আছি ভাই, আর কোনো কিছু দরকার নেই। 3 নাম্বার হচ্ছে, যেটা বলতে চাই, আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর ভাঙার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। না, কবর ভাঙি নাই ভাই, কবর আপনি ভিডিওটা আবার দেখবেন। যেটা করেছেন, একটা প্লাস্টিকের সাইনবোর্ড ছিল, শহীদ লেখা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু খুব মনোযোগ সহকারে আপনার বক্তব্য শুনছিলাম। আপনি আশা করছি শুনবেন, এবং আমার কোনো ভুল থাকলে সেটা আপনার বক্তব্যের সময় আপনি বলেন। তো আপনি সেখানে যেটা করেছেন, আপনার 1 নাম্বার হচ্ছে, যদি আপনার মনে হয় যে দেশের আইনের কোনো ব্যত্যয় ঘটেছে, আপনার একটা মামলা করা উচিত ছিল যে এই ট্রাইব্যুনালে ওনার রায় হয়েছে, রায় হওয়ার পরে ওনার ফাঁসি হয়েছে, উনি শহীদ দিতে পারেন না, কিন্তু সেটা আপনি করতে পারবেন না। কারণ হচ্ছে এই শহীদ কিন্তু কোনো রাষ্ট্রের সম্মাননা না। আমি আপনাকে একটু 30 সেকেন্ড একটা কথা বলছি যে এখানে রাব্বানি ভাই তো ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। আমাকে যেই কেসে অভিযুক্ত করা হয়েছে, এখানে গোলাম রাব্বানি এই প্রোগ্রামে বলছেন যে ধর্ষণের অভিযোগে নাই, ধর্ষণের সহযোগিতা, অর্থাৎ ভিকটিমের যে অভিযোগ ছিল যে মেয়েটি আমার কাছে বিচার দিয়েছিল, আমি বিচার করি। আমার ব্যাখ্যা আমি দিয়েছি যে ফৌজদারি অপরাধের বিচার করা আমি কোনো অথরিটি না। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, আমি চ্যানেল আইয়ের 3য় মাত্রায় একটি প্রোগ্রামে গেছিলাম, তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে কমেন্টস করছেন যে নূর তো দর্শক, সেই প্রোগ্রামে কয় টাকা দিল। আমি এটা বলতে চাচ্ছি আপনাকে, যেখানে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি তারাই আপনার ধরেন আইনের তোয়াক্কা না করে একজনকে অপরাধী বানিয়ে দিচ্ছেন। সুতরাং ছাত্রলীগ তো তাদেরকে তার ব্যক্তিগত ব্যাপার, অনুসরণ করে, এটা ব্যক্তিগত ব্যাপার। আপনি একজনের সাথে আরেকজনকে মিলাবেন না। আমি কখনোই মানে ইন্টেনশনালি কখনোই বলি নাই যে আমার সাবেক ভিপি ধর্ষক। সেখানে আপনি একজন আইনের ছাত্র, সে বিবাহিত লোক, সে কিভাবে ধর্ষক হবে? আইনের মাধ্যমে যাওয়া, যদি তারা কোনো আইন ভঙ্গ করে থাকে তাহলে আইনের মাধ্যমে যাওয়া। ভাই আপনি কন্টিনিউ করবেন, কিন্তু মাসুদ কামাল ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, আপনার মাধ্যমে আপনাকেই বলতে চাচ্ছিলেন হয়তো। জি মাসুদ ভাই প্লিজ। না, আমার আপনি নতুন করে বলা দিচ্ছে নেই। আমার কাছে মনে হচ্ছে কি, দেখেন প্রায় 2 ঘন্টা হয়ে গেল, তাই না? 2 ঘন্টা ধরে এখন যে আলোচনা চলছে, যেটা বলি, বিশেষ করে আপনার নূর এবং ইয়ের সঙ্গে, এই রব্বানির সঙ্গে এইভাবে যদি আপনার মনে করেন, ও বললো আমি বললাম, ও বললো আমি বললাম, এভাবে বললে কিন্তু আপনার সারা চলবে। হ্যাঁ, তো সারা চলানোর মতো ওনাদের এনার্জি আছে। আমি তো বুড়া মানুষ ভাই,
আমার না, না, উপরে ফ্যান মাসুদ- হ্যাঁ, ইলিয়াস ভাই। আপনি আমরা আপনি এখনই শেষ করে দিব, আপনি আরেকটু বসেন, আপনি বুড়া অবশ্যই না, আপনি মাসুদ ভাই এত বুড়া হন না আপনি, আচ্ছা নিজে নিজে আমার বুড়া মনে হয় সাজতে মাসুদ পারবেন না। কামাল ভাই শেষ করুক, ইলিয়াস ভাইয়ের পরে মাসুদ কামাল ভাই ওই শেষ ফিনিশিং দেখ, ভালো হবে। হ্যাঁ, ইলিয়াস ভাই। সিনিয়র থেকে সিনিয়র জুনিয়র হ্যাঁ সিনিয়র ইলিয়াস গুলো, হ্যাঁ ইলিয়াস গুলো পয়েন্ট বলি, হ্যাঁ ইলিয়াস কবর গুলো। ভাঙার এই কবরের পরে সেই মাসুদ কামাল ভাই বলবে, হ্যাঁ। ফলক আপনি সরাতে গিয়েছেন, সেটা আইনের মাধ্যমে যাওয়া উচিত ছিল, আপনি মামলা করতে পারতেন, তারপরে কোর্ট যদি মনে করে সেখানে তারা লোক পাঠিয়ে তারপর সেটা সরাতে পারতো, সেটা আপনি করেন নাই। 2 নম্বর অপরাধ যেটা করেছেন সেটা হচ্ছে তাদের পরিবার, সে কিভাবে মারা গেছে সেটা তাদের ব্যাপার, সেটা মানে রাষ্ট্র সেটার বিচার করেছে, সেই বিচার নিয়ে প্রশ্ন আছে, সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু তারা মনে করছে যে তার বাবা বা তার স্বামী সে যে রাজাকার, এটা নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে? সে যে অবশ্যই শিক্ষিত অবশ্যই রাজাকার, আছে। এটা নিয়ে অবশ্যই আছে, সে কোথাও বলেন নাই কখনো সে যে রাজাকার, অবশ্যই আছে, সে কখনোই বলতে আপনি বলছেন বলতে হবে শিক্ষিত। কেন? আপনি বলছেন শিক্ষিত, এটা চট্টগ্রাম ভাই কখনোই জানে। নাই। কিন্তু যে আদালত থেকে সুখরঞ্জন বালিকে তুলে নিয়ে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, সেই ট্রাইব্যুনাল নিয়ে আমাদের সমস্যা আছে। অতএব আমরা এই বর্তমানের এই আইন মানি না, আমি ব্যক্তিগতভাবে এই আইন আমি মানি নাই। এই ট্রাইব্যুনাল নিয়ে যথেষ্ট স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে এগুলো ওপেন সিক্রেট, এগুলো কোনো কিছু তো গোপন নাই রাব্বানি ভাই, মানে গোপন না তো, আপনি নিজেও জানেন। ভাই, স্কাইপ 30 বছর 40 বছর আগের কেস আপনি এখন যে করার সৎসাহস করেছেন, সেখানে আপনার মানে সবকিছু পারফেক্ট হবে এভাবে আপনি কিভাবে বুঝতে পারলেন যে 40 বছর আগের একটা কেস জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিনাইড? তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার ইয়ে করবে, প্রধান বিচারপতিকে বলবে যে একটারে ঝুলাই দাও, যত তাড়াতাড়ি পারো একটাকে ঝুলাই দাও, প্রমোশন দিব, এটা বলবে? এটা স্কাইপ কেলেঙ্কারিতে বের হয়েছে এইসব কথাবার্তাগুলো। অতএব এটা নিয়ে তো ভাই বিতর্ক আপনারা তৈরি করেছেন, আমরা করি না। অতএব এই ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে সে বিচার আমি মানি না। আর শহীদ, আচ্ছা যাই হোক ইলিয়াস ভাই, আমি এই ছোট বিষয়টা আমি কনক্লুড করছি। আমি কিন্তু তারপরে বলে দুঃখ প্রকাশ করেছি যখন দেখেছি যে আমি যেটা আমার ইন্টারেস্ট ছিল খুব সিম্পল, যে নামের আগে শহীদ কথাটা মানে ভালো লাগে নাই না, আমার কাছে। এই শহীদ আমি দেওয়ার সহ না জন্য কিন্তু আরো সবার সাথে, ভাই, কিন্তু এই আমি শহীদ দুঃখ দেওয়ার প্রকাশ মানে করেছি। কিন্তু এটা কিন্তু মুক্তিযুদ্ধের ওই ইয়ে না, সার্টিফিকেট না যে এটার জন্য আপনাকে ভাতা দিতে হবে। শহীদ লাগাইলে কিন্তু সরকারি কোনো ভাতা চায় না, আপনার ছাত্রলীগের কাছে না কোনো যাই হোক টাকা ভাই, পয়সা চায় এই না। ঘটনা এই এটা তার ঘটনার জন্য ধর্মীয়, আমি এটা কিন্তু একটা ধর্মীয় একটা ব্যাপার। পরবর্তীতে আমি দুঃখ প্রকাশ করেছি। হ্যাঁ, এর পরবর্তীতে আমি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি, তো অনেকের খারাপ লেগেছে। একজন মানুষ মারা গেলে আসলে কি থাকে না। রাইট, আমি বলেছি ইলিয়াস ভাই, অনুভূতিতে আঘাত দিয়েছেন, আপনি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন, এটা করা ঠিক হয় না। কারণ কবর কিন্তু সবারই থাকবে, বাড়িঘর সবারই থাকবে, ভাই আমি দুঃখ প্রকাশ সবারই করেছি থাকবে। ইলিয়াস ভাই, আমি আবারও বলছি, একজন মানুষ মারা গেলে তার কিছু থাকে না। এই ঘটনার পরে আমি দুঃখ প্রকাশ করেছি যে অনেক এভাবে আসলে ধন্যবাদ অবশ্যই ভাই, ঠিক হয় না। অনেক ধন্যবাদ আপনার কাছে। এটা এই ধরনের, আপনার কাছে অন্তত আমার এই ধরনের প্রত্যাশা ছিল যে আপনি অনেক আগে এটা নিয়ে আপনার এটা অ্যাপ্রিশিয়েট করি আমরা। হ্যাঁ, জি, এই যে আপনার কাছে এটা আমরা অন্তত আশা করি নাই। এটা অন্য ছাত্রলীগের কারো কাছে, লেখক ভট্টাচার্যের কাছে আশা করতে পারি, কিন্তু আপনার কাছে আশা করতে পারি আমরা যখন গিয়ে ভাই আমি যখন গিয়েছিলাম এখন এটা ক্ষমা চেয়েছেন, এটাই হলো বড় মহত্ব। সবাই মিলে ক্ষমা চেয়েছেন, দ্যাটস গ্রেট। ইলিয়াস ভাই বলবেন। জি, তো এখন এইসব যদি বাদ দেওয়া হয়, আপনি এককভাবে তো ছাত্রলীগকে রিপ্রেজেন্ট করেন না। ছাত্রলীগের যে চরিত্র সেটা আমরা জাহাঙ্গীরনগরে আজকে যে আপনার যে ঘটনা, আমি ভাই চেষ্টা করছি পজিটিভ দিকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। রাইট, কিন্তু সেটা আমরা দেখছি না। দেশের সার্বিকভাবে ছাত্রলীগ পজিটিভ দিকে যাচ্ছে, আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে না, বরং আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি তো চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলেন আপনার অভিমত অনুযায়ী, অতএব আপনাকে কিন্তু রাখা হয়নি, আপনাকে সরিয়ে আমার অনুযায়ী না, আপনি তো জানেনই, সেটা তো আমি ওপেনলি দিয়েছি। পিসি ম্যাডামের দুর্নীতির সব তথ্য আমি ওপেন দিয়েছি, বা 4বার আমি আপলোড করেছি ফেসবুকে। আপনার কাছে আসবো আমি, মানে ইলিয়াস ভাই শেষ করলে 1 মিনিট করে সবাই একটু বলার সুযোগ পাবেন। জি, এরপরে অনুষ্ঠান শেষ করবো। জি, এটাই হচ্ছে বেসিক্যালি, এটাই হচ্ছে ছাত্রলীগের চরিত্র। আমরা যেটা দেখছি, হাতুড়ি চাপাতি থেকে শুরু করে অনেক ঘটনা ঘটছে, অথচ শিবিরের মেসেজ যাওয়া হচ্ছে, শিবিরের লোকজন যেখানে থাকছে সেখানে কোরআন হাদিসের বই পাওয়া হচ্ছে, সেই কোরআন হাদিসের বইকে বলা হচ্ছে জঙ্গি। ভাই শিবির নিয়ে আসলে বললেন না ইলিয়াস ভাই, একবারে ব্রাশ ফায়ার করে আপনি 8 জনকে মেরে ফেলছেন, আপনার তো এটা নিশ্চয়ই মনে আছে। মানুষ মানে একজন ছাত্রকে মেরে ম্যান হোলে ফেলে রাখছে। তো মারিং কাটিং এর ইতিহাস কিন্তু শিবির শুরু করেছে। এই রক কাটা বলেন বা আদার্স যাই বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি 2006 সালে পরীক্ষা দিতে গিয়েছি, তাদের ত্রাস দেখেছি। আমি কেন সেরা জিন্স পরেছি, এই জন্য আমাকে নিয়ে র্যাগ দিয়েছে চট্টগ্রাম বিশ্ব। ভাই আমাকে করে যাব, আমার ইতিহাস নিয়ে টান দিলে 73-এ যাবো, যে সময় শিবির আসেও না এই দেশে। আমি নিজে শিবিরের র্যাগিং এর শিকার আমি হয়েছি 2006 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি অস্বীকার করি না তো শিবির র্যাগিং করেন, আমি অস্বীকার করি না শিবির রক কেটেছে, এটাও আমি স্বীকার করছি। কিন্তু শিবির রক কেটেছে, শিবির কয়জন মানুষকে মেরেছে, শিবির কোথায় একটা টেন্ডারবাজির একটা মামলা দেখাবেন, শিবিরের বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা দেখাবেন। আমি কাউকে সাপোর্ট করছি না, আমি কাউকে না, এই ক্ষেত্রে আমি বলবো না, আমি শিবিরের কথা বলছি না, যে ওই ছাড়া ওরা ধর্মীয় এক্সট্রিমিজম প্র্যাকটিস করে, কিন্তু এই যে টেন্ডারবাজি নিয়ে আমি কখনো দেখি নাই। এই টেন্ডারবাজির কথা কিন্তু ভাই, টেন্ডারবাজির এসব রাজনীতি, ছাত্র রাজনীতিতে ঢুকিয়েছে এই আপনার জিয়াউর রহমান, এটা তো আপনি অস্বীকার করবেন না ভাই। হতে পারে কেন? আপনি ইতিহাস জানেন না?
না না, আমি শুনি নাই জিয়াউর রহমান ছাত্রলীগে ছাত্র রাজনীতিতে এই টেন্ডারবাজি ঢুকিয়েছে, এটা আমি শুনি নাই, আমি জানি না। আমি কোনো, আপনি যদি রেফারেন্স দিতে পারেন, আপনি একটা বই দেন, একটা বইয়ের নাম বলেন, আমি ওই বইটা পড়বো। আমি আপনাকে দিব। প্লিজ, অবশ্যই দিবেন। এরপরে হচ্ছে ঠিক আছে। আপনার জাহাঙ্গীরনগরে যে ঘটনা হচ্ছে, জাহাঙ্গীরনগরে ধর্ষণের সেঞ্চুরি পালন হয়েছে, এটা কি মিথ্যা কথা আছে ভাই? এটা আপনি জানেন? এটা আপনাদের এটা নিয়ে একটা লেখা আপনাকে দিব। এটা কোনো দালিলিক প্রমাণ নাই, এটা নিয়ে একটা পুরো লেখা আপনাকে দিব ভাই। ঠিক আছে, এই সব মিলিয়ে আমি এখন ছাত্রলীগের যে অবস্থা দেখছি ভাই, এটা আসলে কোনো ভদ্র মানুষ এদের সাথে এই মুহূর্তে অন্তত সম্পৃক্ত থাকতে পারে না, কারণ ইমেজটা এখন যেই জায়গায় এসে পৌঁছেছে। কারণ আমি মনে করি যাদের বাবা মা, ধরুন ছাত্রলীগ কিন্তু কেউ কলেজ হাই ছাত্র দলের ইমেজ আছে ভাই, ভাই প্রতিটা ছাত্র দলের ইমেজ আছে, কোনো প্রতিটা ই করলে তো ভাই সমস্যা হবে। আমি কথা বলতে পারি। ইলিয়াস সাহেব শেষ করুক, হ্যাঁ শেষ করুক, এরপর বলবেন আপনি। জি। তো কোনো বাবা মা কেউ কিন্তু হাই স্কুল কলেজ পর্যন্ত কিন্তু কেউ ছাত্রলীগ করে না। ছাত্রলীগ করে কোথায়? বিশ্ববিদ্যালয়ে এসে, যখন তার বাবা মা জানে না যে তারা ছাত্রলীগ করছে। কিন্তু আমি বিশ্বাস করি কোনো বাবা মা যদি জানে যে তার সন্তান ছাত্রলীগ করে, আমি মনে করি না সেটা মানে সে কখনো করতে দিবে। এইটা কেউ এই ধরনের, মানে এটা তো ছাত্রলীগ কি করবে? ছাত্রলীগ তো কোনো নাম না, এটা এখন গালির নাম ভাই। আপনি 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 রাব্বানী ভাই, আপনি এখন আপনার চেয়ারে বসে হয়তো কথা বলছেন, কিন্তু আপনি একজন সাধারণ মানুষকে দিয়ে সাধারণ মানুষের যে অনুভূতি সেটা একটু শুনুন। তারা কি মনে করে, আপনাদের পারসেপশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আপনি একটু নিজে মনে করুন। আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আর নুরু ভাইয়ের একটা, এই করোনার সময় ছাত্রলীগের চেয়ে বেশি ভালো কাজ কেউ করেছে? ছাত্রলীগের অর্ধেক কাজ কেউ করেছে এই পুরো করোনা কালে? ঘরে বসে কথা বলা আর মাঠে গিয়ে কাজ করা অনেক ডিফারেন্স। ছাত্রলীগের চেয়ে এরকম রিস্ক নিয়ে অনেক বেশি ভালো। এভাবে কাউন্টার রিকাউন্টার চললে প্রোগ্রাম বোধহয় আজকে শেষ হবে না। একটু কাউন্টার রিকাউন্টার না করে শেষের দিকে যাই আমরা। এই ভাই আমি একটু শেষ কথা বলি, এগুলো চলবে, সবার সমস্যা আছে ভাই। আসেন আমরা পজিটিভ কাজ করি। রাব্বানী ভাই আসেন, ভালো কাজ করি আমরা। হ্যাঁ, দ্যাটস গ্রেট। রাব্বানী ভাই, ইলিয়াস ভাই শেষ করে তারপর আপনার কাছে আসছি, 1 মিনিট করে আপনার কাছে শুনবো। আপনি রাব্বানী ভাই এখানেও কিন্তু আপনারা পরিচয় দিচ্ছেন, এরকম করলে তো হবে না। আমরা তো আপনার কথার মাঝখানে এরকম করি নেবে, আমি শেষ করে দিচ্ছি, তারপরে আমার সময় দেওয়ার দরকার নাই ভাই। আপনি ভালোভাবে ছাত্রলীগকে যেভাবে বাস দিতেছেন, আর আপনি এটা পক্ষপাত মতো কথা বলতেছেন। আপনি ভালো কাজ করছেন, সেটাও তো আপনি ভালো কাজ করছেন আপনার মতো করে। ছাত্রলীগের যা করছে সেটা বলছে, পাশাপাশি আপনি ভালো কাজ। এখানে কিন্তু ছাত্র দলের একজন আসে নাই কিন্তু রাব্বানী ভাই। যদি ছাত্র দলের কেউ আসতো, তার সাথে আমার কথা হতো, তার সাথে আমার প্যানেলে যদি থাকতাম, তাহলে আমি তার ব্যাপারে কথা বলবো, সে আমার সমালোচনা করতো। আমার নিজেরও ব্যক্তিগতভাবে অনেক সমস্যা আছে, দোষ আছে। আমি অনেক সময় প্রত্যাশা বেশি আপনার কাছে, যে কারণে আপনার উপরে বেশি। সাগর ভাই, শাসন করা তারই সাথে সোহাগ করেছে, এই কারণে আপনার চেয়ারটা দেখছেন, আপনার চেয়ারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আজকের প্রধান আকর্ষণ কিন্তু আপনি। অতএব আমরা কিন্তু সবাই আপনার কাছেই চাবো, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। এখন নূর ভাইয়ের একটা কথা বলি ভাই, আবার নূরের পেছনের ইয়েটা দেখেন, নূরের পেছনের পর্দাটা দেখেন, এটার দাম কিন্তু বেশি না, 1300 টাকা হবে। নূর ভাইয়ের একটা কথা বলি। নূর ভাই বলেছেন, যেটা নিয়ে সবচেয়ে আওয়ামী লীগ এখন ব্যবসাটা করে, যে মুক্তিযুদ্ধের মানে নেতৃত্ব দেয়া দল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ। আমি ইতিহাসের পাতা থেকে কোট আনকোট কিছু কথা বলি। স্বাধীনতার দলিল পত্র 590-91 নাম্বার পৃষ্ঠা, সেখানে মাওলানা ভাসানী ঢাকায় একটা জনসভা করেছে, এবং সেই জনসভায় তিনি 71 সালে সেই জনসভায় তিনি 3 লক্ষাধিক মানুষের সামনে, যেটা 7ই মার্চের যে ভাষণ, সেটা কিন্তু শেখ মুজিবুর রহমানের ভাষণ, যেহেতু অনেক সুন্দর করে তিনি কথা বলতেন, সেটা সামনে এসেছে। কিন্তু এর বাইরেও কিন্তু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়ে অনেক কয়টা ভাষণ আছে আপনার এই মাওলানা ভাসানীর। এর মধ্যে একটা প্রথম ভাষণ যেটা হয়, সেটা হচ্ছে 1957 সালের 10 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত কাকমারি সম্মেলন হয়। ঐতিহাসিক সেই কাকমারি সম্মেলনে তিনি পাকিস্তানকে বলেছেন, যদি এরকম চলতে থাকে তাহলে আসসালামু আলাইকুম। মাসুদ কামাল ভাই আছে আমার সিনিয়র সাংবাদিক, আমার কোনো তথ্য ভুল হলে আমাকে বলবেন। তো সেখানে তিনি বলার পরে সেই বছরেই 25শে জুলাই রূপমহল সিনেমা হলে ভাসানীকে নতুন দল গঠন করতে হয়েছে। কেন জানেন? কারণ ভাসানী তখন এই আওয়ামী লীগে ছিলেন এবং তাকে রাখতে দেওয়া হয়নি। কেন? তিনি স্বাধীনতার কথা বললেন, এই জন্য তাকে দলে রাখা হয়নি। তিনি বের হয়ে এসে তারপরে এই রূপমহল সিনেমা হলে 25শে জুলাই 1957 সালে নতুন দল গঠন করলেন। সেই দলের থেকেই তিনি তারপর থেকে সেই ন্যাপ চললো। অতএব ভাসানী কিন্তু এরপরে যুদ্ধের কথা বলা হয়েছে। তারপরেরটা বলি, এরপরে শেখ মুজিবুর রহমানের সাহেবের সাথে ভাসানী সাহেবের অনেক ধরনের দ্বন্দ্ব হয়েছে, অনেক কিছু, এগুলো ইতিহাসের সবকিছু আপনারা জানেন। সবশেষ যেটা ডকুমেন্ট সেটা বলি, সেটা হচ্ছে শারমিন আহমেদের, যিনি তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ে, তিনার বই নেতা ও পিতা বইয়ের
45-46 নাম্বার, 2টা পৃষ্ঠার মধ্যে খুব স্পর্শকাতর কয়েকটা বিষয় লেখা আছে। এর মধ্যে একটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ, নূরজাহান মোর্শেদ, তারপরে হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলাম, ইনারা বেশ কয়েকজন গিয়েছিলেন 25শে মার্চ রাতে যে মুজিব সাহেব আপনি যেহেতু বঙ্গবন্ধু আপনি যেহেতু এই এখন আমাদেরকে যেহেতু আলাদা হয়ে যেতে হবে, আমাদেরকে একটা বাসা ঠিক করা ছিল, যে বাসাতে তারা থাকবে গোপনীয়ভাবে এবং সেখানে থেকেই মুক্তিযুদ্ধ নিয়ন্ত্রণ করবে, পরিচালনা করবে। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব 25শে মার্চ এসে তিনি বললেন আমি যাব না। এরপরে বললো ওকে ঠিক আছে, আপনি যেহেতু যাবেন না, আপনি যেহেতু গ্রেপ্তার হবেন, তাহলে আমাদেরকে এই স্বাধীনতা ঘোষণাপত্র এটা আপনি পড়ে শোনান। আমাদের টেপ রেকর্ডার নিয়ে গিয়েছে, টেপ রেকর্ডারে পড়েন। আমি কিন্তু ইতিহাসের বই থেকে বলছি, ওনার বইয়ের 45-46 নাম্বার পৃষ্ঠা পড়লে আপনারা এগুলো পাবেন। সেখানে তিনি বলছেন না আমি টেপ রেকর্ডারে বক্তব্য দিব না। তারপরে বললেন যে ঠিক আছে তাহলে এটা একটা সিগনেচার করেন। তিনি বলেছেন আমি সিগনেচার করব না। তিনি বললেন যে তোমরা সবাই যাও, নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখে হরতাল। অর্থাৎ যেই 26 তারিখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষণের পরে যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল না। অনেকে বলছেন যে উনি ওনার পক্ষে, উনি সেটা ভদ্রতা দেখিয়েছেন, কিন্তু উনি না বললেও পারতেন। 27 তারিখ হচ্ছে হরতাল ছিল শেখ মুজিবের ঘোষণা অনুযায়ী। অতএব এই স্বাধীনতার নেতৃত্ব দেওয়া নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। সেই বইয়ের 196 নাম্বার পৃষ্ঠায় ব্যারিস্টার আমিনুল ইসলামের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে। সেখানে তিনি বলছেন যে শেখ মুজিব সরাসরি, আমি কোট আনকোট পড়ছি এই লাইনটা, শেখ মুজিব সরাসরি মুক্তিযুদ্ধের সাথে কোনো লিঙ্ক রাখতে চাননি। উনি হয়তো একটি নেগোসিয়েশন চাচ্ছিলেন। শেখ মুজিব জানতেন তাকে হত্যা করা হবে না, সেজন্য তিনি গ্রেপ্তার হয়েছিলেন। কোট আনকোট বললাম রাব্বানি ভাই, আমি কিন্তু আমার লেখা বই পড়ছি না, তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ে শারমিন আহমেদের বইতে পড়ছি। সব শেষ আমি ওই যে আমার সেই দর্শকের বক্তব্যের প্রশ্নটা উত্তর দিতে চাই, যে কুষ্টিয়াতে যে ভাস্কর্য ভাঙা হয়েছে, আর যে সেই কুষ্টিয়া জেলার এসপি যে বক্তব্য দিয়েছে সেটা নিয়ে ওনার একটা আক্ষেপ ছিল। ভাই, কুষ্টিয়া জেলার যারা এখন এই যে এই বয়সের যারা এসপি, তারা সবাই কিন্তু ছাত্রলীগ থেকেই গিয়েছে। তো এই ব্যক্তি সেখানে যে আছেন খুব নিজেদের লোক, সেটা কিন্তু সরকার আগে থেকেই জানতো বলেই সেখানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটা ভাঙা হয়েছে। শেখ মুজিবের ভাস্কর্য যে কোনো মাদ্রাসা ছাত্র ভাঙে নাই, সেটার প্রমাণ হচ্ছে ওই ভাস্কর্য যারা ভাঙতে যাচ্ছিল তাদের পেছনে পেছনে সিসি ক্যামেরা হাঁটছিল। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এই পৃথিবীতে এখন পর্যন্ত এরকম সিসি ক্যামেরা আমি দেখি নাই যে যারা ভাঙতে যাচ্ছে তাদের বাড়ি থেকে শুরু করে ফলো করে একেবারে ভাঙা পর্যন্ত ফলো করেছে, এবং সুন্দর করে কোনো দিকে তাকায় না। হাতুড়িও সেই জায়গায় রেডি ছিল, হাতুড়ি দিয়ে। তো এখন হাতুড়ি কাদের জাতীয় প্রতীক সেটা তো আমরা জানি। অতএব এটা নিয়ে তো কথা বলার কিছু নেই ভাই। যাই হোক রাব্বানি ভাই, আমার কথা শেষ হলে আমি নুরুর কাছে যাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু আর বলবো না, আমি আলিয়াস ভাই বলছি যে রাব্বানি ভাই আপনি কি আমি কিছু বলবো না। ভালো হতো নুরের 1-2 মিনিট কথা শুনে আপনাকে আমি শেষ করতে দিব আজকে। আপনি সবার প্রশ্ন উত্তরটা দিয়ে, সবাই তো আপনার উপরে ইয়ে হচ্ছে, আমি আছি আপনার সাথে, নো প্রবলেম। নূর কিছু বলতে চাচ্ছেন এরপরে ইয়ে নূর সাহেব তো বলেছেন শেষ, এটাই তো শেষ পার্ট নাকি? শেষ, একদম শেষ। হ্যাঁ, তাহলে ওইভাবেই বলে ফেলেছি। এখন মোট কথা হচ্ছে এতক্ষণ আমরা অনেক বিতর্ক করলাম, এটা রাব্বানি ভাই জিএস ডাকসুর তিনিও স্বীকার করেছেন ছাত্রলীগের মধ্যেও খুন খারাপি, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, টেন্ডারবাজি কম বেশি আছে। আওয়ামী লীগ যা করছে এটাও ঠিক না, তিনি স্বীকার করছেন। এবং একজন সুস্থ মানুষের পক্ষে, বিবেকবান মানুষের পক্ষে এটা অস্বীকার করা হয়নি। ঠিক সেম ঘটনা বিএনপিতেও আছে। তবে এটা ঠিক যে আওয়ামী লীগ ইতিহাসের সমস্ত জঘন্যতাকে, বর্বরতাকে, নেতৃত্ব নিয়ে কিন্তু একটা প্রশ্ন তারা একটানা আপনার দলে একক নেতৃত্ব দিচ্ছেন, সেটাও বা কিভাবে ভবিষ্যতে কি সেটা দিয়ে যাবেন? জি জি জি, যেটা বলছেন যে সেটা আওয়ামী লীগের এই মানে হচ্ছে নির্লজ্জতা, বর্বরতা এবং মানুষের উপরে জুলুম নির্যাতন, এটা ইতিহাসকে ছাড়িয়ে গেছে। যেহেতু এরশাদ সবচেয়ে মানে লং টার্ম ক্ষমতায় ছিল, সামরিক শাসক, সেও এত দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকে নাই যেটা আওয়ামী লীগ এখন আছে। কিন্তু ক্ষমতায় থাকার জন্য তারা এগুলো করছে। এবং আজকের একটা জিনিস আমি আমার ডাকসুর জিএস তাকে আমি, সে যাই বলুক, তার ওই কথাটার জন্য ধন্যবাদ জানাই যে মানুষ যখন নিজের পাপ উপলব্ধি করতে পারে, যে আমার যখন ক্ষমতার দাপট ছিল আমি এই পাপটা করেছি। তিনি সাকা চৌধুরীর কবরের ধরেন ওইটা ভাঙচুর করেছে, তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন যে না, মরার পরে আর আসলে তার বিষয়ে কিছু তখন না, এটা ইসলামিক মূল্যবোধে যেটা একজন মানুষ শত অপরাধ করলো, মরার খবর শুনলে বলে আল্লাহ তাকে মাফ করুক, বেস্ট নসিব করুক। সুতরাং আজকের যে আমি বলবো যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দুজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান
একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, স্বাধীনতা আন্দোলন সংগ্রামের একজন অন্যতম নেতা, তাদেরকে যে নোংরা বিতর্ক করে, এই মানুষগুলো কোন মস্তিষ্কের আমি জানি না। কারণ কেউ বলে জিয়া পাকিস্তানের এজেন্ট ছিল, আবার বঙ্গবন্ধুকে পাকিস্তানের এজেন্ট বানায়। কতটুকু বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এইভাবে কথাগুলো বলতে পারে? আমি এখানে ইলিয়াস ভাই অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, তার কথার একটা কথা বলতে চাই। আমি কোটা সংস্কার আন্দোলন একটা নেতৃত্ব দিয়েছিলাম, আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। 2 মিনিটের বেশি হলে একটু নিন, এটা জাস্ট একটা ঘটনা বোঝার জন্য। যে আমরা যখন সচিবালয়ে গেলাম, কাদের সাহেব ফোন দিল আমাদেরকে আলোচনার জন্য, তখন অনেকে বললো না ওখানে যাওয়া যাবে না, ওখানে যে তোমাদেরকে হুমকি দামকি দিবে, তারপরে আন্দোলনই হবে না, তার চেয়ে তোমরা বলো আজকেই প্রজ্ঞাপন জারি করতে হবে। তো আমরা একটা জিনিস চিন্তা করলাম যে দেখেন আমাদের উদ্দেশ্যটা ছিল কোটা সংস্কার আন্দোলন করা, কাজে সরকার যেহেতু আমাদের প্রতি পজিটিভ থেকে আমাদের সাথে আলোচনা করতে চায়, যে দেখি না কি হয়, তো সেই ভরসা থেকে আমরা গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমাদের নেতৃত্বের একটা অংশ আমাদের প্রতি বিক্ষুব্ধ হয়েছিল যে তোমরা কি জন্য 1 মাস সময় নিলাম। দেখেন আমরা কিন্তু ভালো উদ্দেশ্যে আপনার সময় নিয়েছিলাম, যে না যেহেতু সরকার বলেছে এটা বিচার বিশ্লেষণ করে 1 মাস পরে তারা প্রজ্ঞাপন দিবে, আমাদের দাবি মেনে নেবে, আমরা ভালো চিন্তা ভাবনা থেকে। কিন্তু তারা যে আমাদের সাথে এভাবে গেম খেলবে, নোংরা রাজনীতি করবে, যে আমাদের দাবি না মেনে পরবর্তীতে আন্দোলন করলে আপনার লাঠি পেটা করবে এবং আন্দোলনের হাইপটাকে নষ্ট করা, এটা তো আমরা বুঝতে পারিনি, কারণ আমরা তো এত ম্যাচিউর সময় হয়নি। তো সেটা সরকার নষ্ট করেছে। তো তাহলে দেখেন এখন দুইটা পক্ষ, আমরা সচিবালয়ে গেলাম কারণ আমরা সরকারের সাথে সংঘর্ষ চাইনি, আমাদের জায়গা থেকে আমরা ঠিক, আবার ছাত্র নেতাদের যে অংশটা বিরোধিতা করেছিল তারাও কিন্তু তাদের জায়গা থেকে ঠিক। কাজে আমার মনে হয় এই বক্তব্যটা বিভিন্ন জায়গায় আসে, তো এই কারণে আমার একজন সচেতন মানুষ হিসেবে আমার কাছে মনে হয় বঙ্গবন্ধুকে ঠিক অনেক নেতৃবৃন্দ ধরেন বলতে চেয়েছিলেন যে আপনি আজকে স্বাধীনতার ঘোষণা দেন, আপনি লিখিত দেন। আমার মনে হয় হয়তো উনি কোনো দূরদর্শিতা থেকে আসলে উনি এটা বোঝাতে হয়তো উনি করতে চেয়েছিলেন যে টাইম অনুযায়ী লিডার টাইম অনুযায়ী ডিসিশন নেবে, প্রেক্ষাপট অনুযায়ী ডিসিশন নেবে, কাজে সেজন্য হয়তো তিনি কালক্ষেপণ করতে পারে, সেটাকে আমরা এভাবে দেখতে পারি। ইলিয়াস ভাই সঠিক তথ্য একেবারে বই রেফারেন্স দিয়েছে, তার আলোচনাকে আমি খুব এপ্রিসিয়েট করি, তথ্য সহ তিনি দিয়েছেন। আমি জাস্ট উপলব্ধি থেকে একটা ঘটনা কানেকশন করলাম। আর সর্বশেষ যে কথাটি বলবো, এখানে যেমন রাব্বানি ভাই আজকে সাকা চৌধুরীর আগে তিনি ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন কিনা আমি জানি না, তবে আজকে আমি শুনলাম উনি দুঃখ প্রকাশ করেছেন। ঠিক একই ভাবে আমি আপনাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে জানি, আমাদেরকে যারা কোটা সংস্কার আন্দোলনে হামলা মামলা করেছিল ছাত্রলীগের যেই নেতা কর্মীরা, তারাও আমাদের কাছে ক্ষমা চেয়েছিল যে ভাই আমরা আমরা আসলে অন্যায় করেছি, তোদের সাথে জুলুম করেছি, তোরা মাফ করে দিস ভাই, তোরা যা করতেছিস এইটাই ঠিক। ঠিক একই ভাবে আজকের জয় লেখকরা মামুনুল হকদের মতো আলেমদের নিয়ে যেভাবে গালিগালাজ দিচ্ছে না, এই পদ পদবিটা চলে যাক, 2 দিন পরে মামুনুল হকের সাথে দেখা বললেও বলবে হুজুর মাফ করে দিন, আমরা অনেক পদের কারণে রক্ত গরম পদ আরেকটা যেন উপরে পাই, নেতাদেরকে দেখানোর জন্য আমরা হয়তো অনেক কথাবার্তা বলেছি। কারণ হচ্ছে মানুষ যখন ক্ষমতায় থাকে অন্ধ হয়ে যায়, মোহে অন্ধ হয়ে যায়। যেমন যেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরেন এক সময় আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করলো, আপনি শেষ করতে হবে অনেক আমাদের জন্য কি দুর্ভাগ্য। আমি শেষ করছি, শেষ করছি। রাব্বানি ভাই এখন বলবেন ইতিহাসের কি নির্মম ঘটনা, খুব বাকপটু ছেলে তো মানে বলতে ভালোবাসে আর কি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দূর করে দিল, কাজে আজকের যারা আওয়ামী লীগ আছে তারা ভাবছে যে আমরা বোধহয় এটা করে পার পেয়ে যাবো, কিন্তু তাদের মধ্যে আবার আতঙ্ক আছে। যেমন তুফাইল আহমেদ সাহেব একবার বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা পট পরিবর্তন হলে পরের দিন 5 লাখ মানুষ লাশ পড়বে। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন ওই চট্টগ্রামের মরহুম মেয়র এবিএম মহিউদ্দিন সাহেব এবং আপনার নাসির সাহেবের একটা সমাবেশে, যে এই যে টাকা করছেন, টাকা পয়সা কামাচ্ছেন, দল ক্ষমতায় না থাকলে কিন্তু টাকা পয়সা নিয়ে পালাতে পারবে না। কাজে তারা গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাচ্ছে, তাদের মধ্যে একটা আতঙ্ক আছে। এখন এই জায়গা থেকে আমি বলবো যে মারামারি, কাটাকাটি, ধাওয়া পাল্টা ধাওয়া, ক্ষমতা দখল, সংঘাত, সহিংসতা, রাজনীতি অনেক হয়েছে। আসেন মুক্তিযুদ্ধের 50 বছরের এই বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আমি আমার জায়গা থেকে, রাব্বানির জায়গা থেকে, আপনি সাংবাদিক আপনার জায়গা থেকে, মাকসুদ কমবার জায়গা থেকে, ইলিয়াস ভাইয়ের জায়গা থেকে আমাদের একটাই শপথ যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানাবো এবং এই দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যেই সমস্ত বিষয়গুলো প্রয়োজন, যেমন আমাদের একটা স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ গঠন করতে হবে, নির্বাচনকালীন সরকারের একটা স্থায়ী সমাধান দরকার যেটা ভারতে রয়েছে। ঠিক এই মৌলিক দাবিগুলোতে ছাত্রলীগ, ছাত্রদল, জামাত, শিবির, জাতীয় পার্টি, বাম, ডান সবার তো বিরোধ থাকার কথা না। কাজে এই একটা দাবিতে
আমরা ঐক্যবদ্ধ হই এবং এই স্বৈরতন্ত্রের অবসান আপনার ঘটিয়ে দলের প্রধান কে হবে? আপনার থেকে কিছু শুরু করতে শুনেন না সাগর ভাই, আমার ওই কথাটা মনে পড়লো যে এই যে এরকম গণতন্ত্র আমি কথা শেষ বলছে করছি না, তখন মানে ভাই, আপনার একই কথা আপনি শেষ করেন, আমার কথা শেষ করতে দেন। আপনার কথায় মন খুলে বলেন, আমি আর বলবো হ্যাঁ, না, হ্যাঁ, এক সেকেন্ড আর তুমি আপনি আমাকে তো- গালি দিলো, যাই বলেন, আমি শেষ করছি। যেটা না, সাগর ভাই ভাই, এই অনুষ্ঠান আপনারা শেষ করতে দিন, ভাই। আমার দলে হ্যাঁ, এখনই শেষ করে দিচ্ছি। শেষ করতে হবে, না? রাব্বানি ভাইয়ের কথা শুনে শেষ করব। আর দর্শক আপনারা অবশ্যই আপনাদের টাইম শেয়ার করুন এবং আমার হ্যাঁ, কথা আমি শেষ করছি সাগর ভাই, আমার কথা শেষ করছি। আপনি যেটা জানতে চেয়েছেন, আমি ছাত্র অধিকার পরিষদ করি, সেই অধিকার পরিষদের আমি 3 নাম্বার যুগ্ম আহ্বায়ক। আহ্বায়ক ছিল হাসান আল মামুন, 1 নাম্বার যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, 2 নাম্বার যুগ্ম আহ্বায়ক ছিলেন ফারুক হাসান, আমি কিন্তু 3 নাম্বার যুগ্ম আহ্বায়ক। আমি আমার যোগ্যতা, লিডারশিপ, দক্ষতা, আমি ডাকসুর ভিপি হওয়ার পরে আমার একটা অন্যরকম পরিচিত হয়েছে। ঠিক দল গঠন এখন আমাকে মানুষ কথাবার্তা ভালো বলতে পারি, এই কারণে মানুষ একটু চেনে জানে বেশি, মিডিয়াতে আসি। কিন্তু দলের প্রধান, সংগঠনের লিডার কিন্তু আমি না। আমার যুব অধিকার পরিষদের নেতা আছে, তিনি আমারও সিনিয়র, ঢাকা বিশ্ববিদ্যালয় গণিতে 2005-6 সেশনের, 4-5 সেশনের সম্ভবত 7-8 সেশনের মাস্টার্স সেশনের ছাত্র ছিলেন। কাজে এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে এবং রাজনৈতিক দল গঠন হয়নি। সুতরাং গঠন হলে কে আপনাকে প্রধান ধন্যবাদ, হবে? আপনাকে ধন্যবাদ নুরুল হক। ঠিক আছে, আমরা গোলাম রাব্বানি, আপনি বলবেন। এই সাগর ভাই, হ্যাঁ আমি ওইটাই বললাম যে যে অভিযোগটা কথা বলছে সেটা তো আসলে মানে নূর সাহেবের নিজের লোকই বলেছে, আমরা বাইরের কথা তো বলি নাই। তো এটা নিয়ে আমি কথা বলবো না। আর তিনি কোটা আন্দোলনের কথা বলে অনেক কথা বললেন। কোটা আন্দোলনে তো আর নূর সাহেবকে নিজে তিনি আবেগ থেকে যান নাই। তিনি গেলে তো অবশ্যই একটা বিসিএস দিতেন, তিনি একটা সরকারি পরীক্ষা দিতেন, যার জন্য তো কষ্ট করলেন। তাই তাকে পাঠানো হয়েছিল ওই সময় ছাত্রলীগেরই একটা অংশ সম্মেলন পেছানোর জন্য। তাকে প্রথমে 12,000 টাকা দিয়ে নূর সাহেবকে পাঠিয়েছিলেন আন্দোলনের একটা দখল নেয়ার জন্য, যেমন করে ইমরানের সরকারকে গণজাগরণ মঞ্চে এটা পাঠানো একেবারে হয়েছিল। মিথ্যা কথা। রাব্বানি ঠিক ভাই আছে? শেষ সময় এসে এই এটা তো সমস্ত প্রমাণ মিথ্যা আছে, কথা বলে, এটা তো প্রমাণ আছে, মানে তুমি এগুলো, তো জানো। মানে এই সমস্ত মিথ্যা কথা বলে আসলে তখন নূর মহসিন হলের এগুলো মিথ্যাচার উপসম্পাদক। করেন না। আরো ইন্টারেস্টিং ঘটনা বলি, যেমন নূর সাহেব হচ্ছে কিন্তু তার যে ওই হাসান আল ওই রাশেদ থেকে সিনিয়র, প্রথমে নিয়েছিল সে জিএস পদ, যখন জিএস এর ফর্ম নিয়েছে, যখন দেখলো যে না জিএস এর ফর্মে আমারই আসছে, তখন নুরজি কিন্তু আমাকে ফোন করলো যে না আমি ভাই এখন ভিপিতে ট্রান্সফার করব, কারণ এখানে রাব্বানি ভাই মরতে হবে, করোনার মধ্যে মানুষ কিন্তু ভালো মানুষ মারা যাচ্ছে। এই সমস্ত মিথ্যা কথা করে শেষ সময় অন্যকে বিতর্কিত করে নিজের ফলন নেওয়ার একটা ধান্দাবাজি, মার্কেট দ্বারা ধান্দাবাজি করেন না। আপনি একটা পচা মাল, এটা সবাই জানে। কাজে যতই ঘষামাল করেন, মার্কেটে খাবে না। নিজের কথা নিজে ভুলে যায় না। তুমি ফোন করছিলা, এনিওয়েজ এগুলো নিয়ে কথা বলবো না সাহেব। তুমি এই জন্যই ছাত্রলীগ থেকে আপনারে আউট করছে, ঠিক আছে? এই জন্যই ছাত্রলীগ এখন দাওয়া দেয়, যেখানে যান ছাত্রলীগ এখন দাওয়া দেয় এই সমস্ত কথাবার্তা, আচার আচরণের কারণেই। সত্য কথা বললে হাজি সাহেবের মুখ খারাপ, এটা সবাই বুঝে। এনিওয়েজ যাক, তুমি পারবা, তোমাকে দিয়ে হবে বাংলাদেশে, ঠিক আছে? এরকম এরকম চালু মাল দরকার। এনিওয়েজ যেটা বলছে, যাই হয়েছে, আমরা চাই সবাই মিলে সামনে 2020 সাল, 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ চাই আমরা, তাই না? সুতরাং যে যেখানে আছে, এখানে নূর সাহেবের চিন্তা মাথায় গণতন্ত্র, আমার চিন্তা সুখ বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, আমি আমার জায়গা থেকে বলছি। সুতরাং এই জায়গাটায় ইলিয়াস ভাইরা, এই যে নূর সাহেবরা, আমাদের মাসুদ কামাল ভাইরা আছেন, সবাই সবার জায়গা থেকে আসেন, একসঙ্গে মানুষের জন্য কাজ করি। আমি রাজনীতি বলতে ভাই সিম্পলি বুঝি মানুষের সেবা করা, অন্যায়ের প্রতিবাদ করা, এই দুটো জিনিস আমি যখন যেখানে ছিলাম সেখান থেকে আমার সাধ্যমতো করেছি, ইনশাল্লাহ আগামীতে করব। ন্যায়কে ন্যায় বলবো, সাদাকে সাদা, কালোকে কালো বলবো, দিনকে দিন, রাতকে রাত বলবো। সুতরাং এটাতে আমার যাই হোক, আমি বঙ্গবন্ধু আমার স্ট্যান্ডার্ড, আমি তাকেই ফলো করার চেষ্টা করি। সুতরাং এটুকু বললাম। ইলিয়াস ভাই, আপনি অনেক পজিটিভ কথা বলছেন, কিন্তু অনেক ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট হয়ে গেছে, হবে স্বাভাবিক। আপনি একটা আদর্শকে ধারণ করেন, সকল আদর্শ বাইরের কান্ট্রি গুলোতে, ইউএসএ বল, আপনি ইউএসএ আছেন, ইউএসএ ইউকে তে কি হয় যে রিপাবলিক না ডেমোক্রেটিক হোয়াটএভার, দেশের স্বার্থে সবাই এক, দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে সবাই এক। অন্ধের মতো বলে না এটা ভালো না, এটা খারাপ, এটা বলে না। আসলে আমরা ওই প্র্যাকটিসে শুরু করি, কানাডা যে প্র্যাকটিস, ওই প্র্যাকটিস করি, যে ক্ষমতায় আওয়ামী লীগ আছে না বিএনপি আছে, কে আছে, যেটা দেশের স্বার্থে আছে, সবাই মিলে কাজ করি। তো আমার মনে হয় এখন আপনাকে শোনা যাচ্ছে না রাব্বানি ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। জি, অনেক ধন্যবাদ। আপনার লাস্ট কথা আমরা জাস্ট 5টা ওয়ার্ড মনে শুনিনি, তবে হ্যাঁ, জি, মাসুদ কামাল ভাই, আপনার 1 মিনিট না 30 সেকেন্ডে আপনার থেকে বিদায় নিচ্ছি।
ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই লম্বা আলাপ হলো তো, মাসুদ কামাল ভাইয়ের যার সময় যার দিতে হবে। মতো- মাসুদ কামাল ভাই আপনার কোনো সময় নেই, আপনি বলেন, আপনি যতক্ষণ কষ্ট করে আচ্ছা, ঠিক আছে, আপনি আপনি না, কথা না, বলছেন। না, 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 আমি না। বলবো আমি না। আসলে আমার আর শুনতেছিলাম। কিছু বলার নেই। আমি আপনি একটু শাসন করেন। একটা জিনিস হলো কি, আমি বলি, আমি শেষ করে দিচ্ছি আমার বক্তব্য, বেশি লম্বা সময় নিব না, কারণ আমি নিজেও টায়ার্ড। আর বেশি বললেও কিন্তু কোনো লাভ নেই। লাভ নেই এই কারণে, কে কত বেশি সময় বললো তার উপরে কিন্তু তার কথার গুরুত্বটা নির্ভর করে না। এটা এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে আসলে কথাটা কতটা কার্যকর, সেটা হলো ইম্পর্টেন্ট। এটা হলো দেখেন, আমরা এখানে 4 জন আছি, আপনি আছেন উপস্থাপক 5 জন, আর তাছাড়া আপনারা হিসাব দিলেন, আমি অত দেখিনি যে কয়েক হাজার লোক শুনতেছে। তারা কিন্তু শোনার সময় স্টপ ওয়াচ নিয়ে বসে না, প্রায় যে কে 18,000 বেশি বললো। এই না, মুহূর্তে 18,000 মানুষ। ওনারা কিন্তু সবার হাতে স্টপ ওয়াচ নাই, ওনারা কিন্তু এভাবে হিসাব করে না যে কে টানা কত বেশি বললো, অথবা কে অন্যকে বলতে না দিল তার উপর মার্কিং করে তার হাতে একটা প্রাইজ পদক ধরিয়ে দিবে। এটা কিন্তু হয় না। তারা ওই 2-3 কথাকে গুরুত্ব দেয় যে কথাটা কার্যকর কিনা। আর আমাদের একটা সমস্যা আছে, বাংলাদেশের মানুষের একটা সমস্যা আছে, এটা হলো কি, আমরা না হাততালিতে বিভ্রান্ত হই। বিভ্রান্ত হই কিভাবে? যে মনে করেন 24,000 লোক দেখতেছে, আমি বিরাট খুশি, আমার 24,000 লোক দেখতেছে, কিন্তু এটা কিন্তু কোনো আসলে না, আপনার ব্যারোমিটার নয়। হাততালিতে অনেক হাততালি দেওয়ার নেতা বাংলাদেশে আসছে, আবার হারিয়েও গেছে। হাততালিটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কি বলছেন, তার জন্য বলছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হলো কি, যে আমাদের আরেকটা সমস্যা আছে, হলো ওই বলা হয় একটা প্রবাদ যে বাঙালি না থামতে জানে না। যখন শুরু করে তখন তারা যে গাড়িটা চালায়, ওই গাড়িতে ব্রেক নাই, আর সব আছে, ব্রেকটাই সমস্যা। থামলে তো তারপর সে 9 মাস যুদ্ধে তো স্বাধীন হতো না। থামিনি বলেই তো এত শর্ট সময়ের মধ্যে বাংলাদেশের মতো দেশ স্বাধীন হয়েছে। পৃথিবীতে আর কোনো দেশ এখানে একটা কথা ভুল বললেন, 9 মাসের স্বাধীনতা থামিনি আমরা, থামিয়ে দেওয়া হয়েছে। ঝামেলা ছিল রে ভাই, থামিয়ে দেওয়া হয়েছে। যে আর বেশি দিন যুদ্ধ চললে ঘটনা অন্যরকম হতো। যাকে এটা অন্য প্রসঙ্গ, আরেকদিন বসেন ওটা নিয়ে আলাপ করবনি। তো এটা হলো অন্য জিনিস। তো আমার মূল বক্তব্য হলো কি, যে আমাদের দরকার হলো সহনশীলতা, আমাদের দরকার হলো পরমতকে শ্রদ্ধা করা, অন্যের মতটাকে শোনা। যেমন নূরের কথা বললি আপনি, নূর উনি ভিপি ছিলেন, উনি অবশ্যই জনপ্রিয়তা পেয়েছেন, নাহলে ভিপি হলেন কি করে, ভোটেই তো হয়েছেন। আবার ওনার সঙ্গে আলোচনা হচ্ছে, দল করছেন, উনি একাই সব সিদ্ধান্ত নিচ্ছেন, এগুলো হচ্ছে, কিন্তু হচ্ছে আমাদের দেশের রাজনীতির স্টাইলটা এরকম, আমি যা করব সেটাই ঠিক, তুমি আমার কথা শুনবা না, তুমি বহিষ্কার। এটা তো আমরা হাইপোথিসিসলি বলছি, কিন্তু ওনার দল থেকে কেউ কিন্তু এ পর্যন্ত অভিযোগ করেনি যে উনি না, আমি তা বলছি না, আমি সে বলছি না। আমার কথা হলো কি, যে এই বিষয়গুলো বলছি এই কারণে যে এখান থেকে আমাদের একটা শিক্ষা দিতে হবে। আপনি যখন গণতন্ত্রের কথা বলবেন, তখন আপনার নিজের মধ্যে সে গণতান্ত্রিক আচরণটা থাকতে হবে। এবং আমি আশা করি নূর ইয়াং ম্যান, রাব্বানি কেউ ইয়াং, ইলিয়াস দেশে কখনো ফিরবে কিনা আমার সন্দেহ আছে। যদি সরকার পতন হয়ে তাহলে সে ফিরবে। তার হাতে আমি আমার সাংবাদিকতার বিকাশ দেখতে চাই। আমরা তো গন কেস, আমরা বুড়া হয়ে গেছি, আর কয়দিন আছি আর। কিন্তু আমি সবাই চাই যে আমাদের জাতি কিন্তু তাকিয়ে আছে ইয়াংদের দিকে। আমি অবশ্যই বলবো যে আলোচনা করেন, সমালোচনা করেন, নেতৃবৃন্দের ভুল ধরেন, সবার ভুল ধরে আপনারা পিউরিফাইড হন, এবং আপনারা এই ইয়াংদের উপর আমরা তাকিয়ে আছি যে ওনাদের কাছ থেকে আমরা একটা নতুন কিছু পাবো বলে। সবাইকে রিকোয়েস্ট, পরমতকে শ্রদ্ধা করতে শিখুন, তাহলে হয়তো আমরা কিছু পাবো, কিন্তু আমরা পাচ্ছি না এখন। এটাই দুর্ভাগ্য আমাদের। আমাদের যে বর্তমানে যে সমস্ত নেতৃত্ব আছেন তাদের কাছ থেকে এটাই দেখতেছি। যেমন একটু আগে রব্বানি একটা কথা বললেন যে পরমত দেখেন, এত বড় একটা দুর্যোগের মধ্যে আমরা গেলাম। আমি শেষ করি, এই যে করোনাটা হলো, এত বড় একটা দুর্যোগ হলো, তো পুরা জিনিসটা আওয়ামী লীগ ক্রেডিট দিচ্ছে, আমরা সমাধান করছি। আপনাদের উচিত ছিল একটা সর্বদলীয় সবাইকে নিয়ে একটা কমিটি করা, যে জাতীয় দুর্যোগ আসেন, কি করা যায়, সবাইকে ইনভলভ করা। ইনভলভ তো করলেন না, চেষ্টাও করলেন না। কেন কেন একা একা সব করবেন? একা একা সব করা যায়? সবাইকে নিয়ে করতে হয়, তাই না? সবাইকে নিয়ে করলে তো জাতি বেড়ে ওঠে। এই জাতিটা তো আওয়ামী জাতি না, এই জাতিটা বিএনপির জাতি না, এটা বাঙালি জাতি। হ্যাঁ, বাংলাদেশকে আমরা সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে। যতক্ষণ পর্যন্ত সবাইকে না নিয়ে অগ্রসর হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের উন্নতির কোনো আশা নেই ভাই। জি, অনেক 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 ধন্যবাদ জনাব মাসুদ কামাল।
এবং আমরা যা দেখলাম আজকে অনেক আশার বাণী আমরা শুনেছি। আমি কখনো দেখিনি এতটুকু আশার বাণী কোনো সময় কখনো রাজনৈতিক দল থেকে কখনো শুনিনি। যেমন রাব্বানী সাহেব বলেছেন ইলিয়াস সাহেবকে যে আপনি দেশে আসুন, আপনার সব নিরাপত্তা আমি দিব। তার মানে তার যে একটা এই আহ্বানটা আমি পজিটিভলি নিতে চাই। নুরুল হক নূর সাহেব বলেছেন আসেন, আপনি ভালোভাবে ইয়ে করলে আমার দলও যোগদান করতে পারবেন। উনি হয়তো আসবেন না আসবেন। এরপরে গোলাম রাব্বানী সাহেব বলেছেন সবাই একসাথে আসুন, পজিটিভ বাংলাদেশ গড়তে চাই। এই যে ইয়াংদের কাছ থেকে আসার যে একটা আপনি বললেন, আমি তো ইয়াং, আমি তো আপনার মতো মোটামুটি, আপনি ইয়াং কিন্তু আপনার জায়গা। তবে এই যে একটা আশার, এই যে একটা আহ্বানের শুরু হয়েছে, যেটা উনি আজকে শুরু ক্ষমা চেয়েছেন, এই যে ক্ষমা চাওয়ার যে একটা লক্ষণ, এটা একটা খুব ভালো। মহত্বের শুরু। আমরা যে আপনি যেভাবে আশা করেছেন সবাই একটা না একটা জায়গায় এসে আসলে রিয়ালাইজ করতে হয় এটা। এই সময়ে আমরা ওনাদের কাছ থেকেই চাই। গোলাম রাব্বানী এবং নুরুল হক নূর বিশেষ করে এখানে রাজনীতি করছেন, আমরা বাকিরা রাজনীতি করি না এখানে যারা আছি। আমরা আপনাদের কাছ থেকে সত্যিকার অর্থেই একটা পজিটিভ বাংলাদেশ আশা করি, এবং সেটা নুরুল হক নূর যেভাবে শুরু করেছেন আমরা চাই আপনি সবাইকে আহ্বান করুন, আওয়ামী লীগকেও আহ্বান করুন, সবাইকে আহ্বান করুন, একটা নতুন দিগন্তের শুরু হোক। বা আওয়ামী লীগ আহ্বান করলে, বিএনপি আহ্বান করলে আপনারা যান। আর কত, স্বাধীনতার 50 বছরে একটি নতুন বাংলাদেশে নতুন সূর্যোদয় দেখতে চাই, যেটা গোলাম রাব্বানী আহ্বান করেছে। আমরা সবাই চাই। আর গোলাম রাব্বানী আপনাকে বারবার কিন্তু প্রবাসীদের নিয়ে কথা বলছেন, এই প্রবাসীর টাকায় কিন্তু বাংলাদেশ চলছে। আপনাকে মনে করতে হবে প্রবাস থেকে যারাই কথা বলে তাদের কথার গুরুত্ব দিতে হবে আপনাকে, মাস্ট। কারণ হলো ওইখানে যারা কথা বলে প্রবাস থেকে, তাদের কথাকে গুরুত্ব না দেওয়াটা কিন্তু কোনোভাবেই মানা যায় না। আপনার কাছ থেকে আশা করি না। আপনি বলেছেন কয়েকবার যে প্রবাসে বসে তো আর করা বললেই হয়ে যায় না। প্রবাসে বসে যারা কথা বলছে তাদের অবশ্যই আপনার সম্মান দিতে হবে, কারণ প্রবাসীদের টাকা বাংলাদেশ চলে। আজকে এই পর্যন্তই। দর্শক, আপনারা এই পর্যন্ত দীর্ঘক্ষণ অনুষ্ঠানটা দেখেছেন। আমার অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে, আগামী অনুষ্ঠান দেখার জন্য আমাদের এই পেজ। কিন্তু আমার শেষ কথা বলতে দেন নাই কিন্তু। আপনি বলবেন আর কি? আমার কিন্তু শেষ কথা বলেন। আমার কাছে তো বলা দরকার ছিল যে ভাই আপনারা দিলাম না, এটা তো বলবেন আপনি। আমার শেষ মিনিট আমি পাইনি। আচ্ছা, ও আপনাকে দেয়নি সত্যি না, আপনার থেকে শেষ করে। জি, আমার শেষ কথা, মানে কারণ এতক্ষণ আমি রাব্বানী ভাইকে যা বললাম, রাব্বানী ভাই কিন্তু আমার উপরে হয়তো ক্ষোভ থাকতে পারে, কিন্তু আমি ওনাকে সব শেষ কিছু কথা বলতে চাই। যে প্রথমেই ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ দিতে চাই যে রাব্বানী ভাইয়ের মধ্যে যে এই বিবেকটা যে মানে জেগেছে, যে উনি যে কবরে গিয়ে যেই ঘটনাটাই ঘটেছে সেটা করে নাই। কারণ কি জানেন, এই মৃত মানুষকে নিয়ে না রাজনীতি বন্ধ করতে হবে। কারণ আজকে আপনি জিয়াউর রহমানকে নিয়ে করছেন না, এই ইতিহাসে অনেক কিছু আছে। আপনারা যে খালি বলেন না আমি শেখ মুজিবের আদর্শ, আমি জিয়াউর রহমানের আদর্শ, আমি তার আদর্শ, এই আদর্শের মানুষগুলো শেষ দিন যখন মারা গেছে তার আগের নামাজটাও পড়েননি। আপনি গ্যারান্টি দিতে পারবেন সে আগের দিন ঈশা নামাজ পড়েছিল, তার আগের দিন মাগরিব নামাজ পড়েছিল। আপনি একজন মুসলমান হিসেবে আপনার আদর্শ হওয়ার কথা কি? আপনি সেই আদর্শ না হয়ে তারপরে এই আদর্শে যাচ্ছেন, যান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কি বলে, সাথে থাকলেই আপনি, ওই যে নুরু ভাই বললো যে সঙ্গী, আর সাথে না থাকলেই জঙ্গি, এই জিনিসগুলো থেকে সরে আসতে হবে। আমরা কথা বলছি এই জন্য আমরা রাজাকার হয়ে গেছি। লাইভের মধ্যে আমার দর্শক আপনার কমেন্ট করছিল যে তুই তো রাজাকার। তো আমি বলেছি যে ভাই ঠিক আছে আমি রাজাকার, আমার বাপ রাজাকার ছিল, যা আমার বাপ রাজাকার, তুই মনে কর যে তোদের মানে রাজাকারদের কাজ কি ছিল সেই কথাটাই বলেছি, যে তোদের মাদেরকে ওই পাকিস্তান ক্যাম্পে নিয়ে যেত, সেখানেই তোদের হয়েছে। এখন কথা আপনাকে একটা স্বীকার করতে হবে, যদি আপনি আমাকে রাজাকার মনে করেন, আমি রাজাকার, তাহলে আমি কি করেছি 71-এ? তাহলে 71-এ আমি যেটা করেছি যে আমি তাহলে মানুষের ওই যে রাজাকাররা যেটা করেছে তাদের মাদেরকে দিয়ে এসেছি, তাহলে তাদের ঘরে হয়েছে কারা? তাদের ঘরে হয়েছে আজকে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা। মানে একটা মানেন, হয় আপনারা রাজাকার হন, নাহলে আমাদের রাজাকার হইতে দেন। আর তারপরেও যদি মনে করেন যে না তর্কের খাতিরে আমাকে রাজাকার বানাবেন, আমি খারাপ মানুষ, তো আমরা রাজাকার হইতে না, সমস্যা নেই। কারণ এই রাব্বানী ভাই বললেন দেশের কথা বলতে না করলেন, তো দেশের কথা বললাম না, আমেরিকার কথাই বলি। আমেরিকায় একজন রাজাকারের সন্তানের সাথে আমার পরিচয় আছে, একজন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ছেলেকে দেখি। একজন হচ্ছে নাসিমের ছেলে, আরেকজন হচ্ছে নিজামী সাহেবের ছেলে। তো নিজামী সাহেবের ছেলে এখানে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আর নাসিম সাহেবের ছেলে কে জানেন? তিনি এখানে চুরি করে এনে তারপরে ঘর বাড়ি বানিয়েছেন, এটা সবাই জানে এখানে। অতএব রাজাকার আর মুক্তিযুদ্ধ এই দুইটার মধ্যে আজকের যে ব্যারিকেড সেটা, অতএব এইসব জায়গাগুলো এই সব বাদ দিয়ে দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে চাই। রাব্বানী ভাইকে বলতে চাই, রাব্বানী ভাই আমি আজকে যদি কথা বলি আপনাদের ছাত্রলীগের লোকজন মনে করবে যে আমি বোধহয় রাজাকার, আমি স্বাধীনতা বিরোধী, আমার কথা কেউ শুনবে না। আপনি যেহেতু ওই দলটাতে আছে, এই দলের লোকদেরকে বুঝান। আপনি বলছেন তো আপনি খুব ভালো কাজ করেন, একটা কাজ করতে পারবেন আপনি। আজকে একটা আপনার কথা শোনা যায় না, সামহাও আপনার ওখানে প্রবলেম। হ্যাঁ, আপনার ফেসবুকের কোনো একটা করতে পারবেন যেখানে আপনি বলবেন যে ভারত যে
আমাদের সীমান্তে মানুষ খুন করছে সেটার বিরুদ্ধে একটা দিতে পারবেন, পোস্ট করতে পারবেন? পারবেন না, কারণ ওই জায়গাতেই আপনারা আটকানো থাকবেন। সবশেষ যেটা বলতে চাই, বাংলাদেশে আমরা মুসলমান, তো আমাদের মধ্যে মুসলমানের যে ইগো সেটা কিন্তু খুব বেশি কাজ করে, অতএব এই জায়গাটায় হাত দিয়েন না। আমি সবশেষ ছোট্ট 2 লাইনের একটা চিঠি পড়ি। আপনার সাতক্ষীরাতে যে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে যে একটা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির 6ষ্ঠ বৈঠকের কার্যবিবরণীর 12 ক্ষয়ের সিদ্ধান্ত সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে সেখানে সূত্র বলা হচ্ছে, বিভাগীয় কমিশনার খুলনা মহোদয়ের স্মারক নম্বর উপযুক্ত বিষয়ে আপনার স্মারকে একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির 6ষ্ঠ বৈঠকের কার্যবিবরণীর 12 খ অনুযায়ী সিদ্ধান্ত সুপারিশ বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো। সিদ্ধান্ত সুপারিশ কি? সেটা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে লাউড স্পিকার ব্যবহারে যে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সেখানে সিগনেচার করেছে কে? ইন্দ্রজিৎ সাহা। রাব্বানী ভাই, আপনি কি বিশ্বাস করেন আজকে ইসলাম ধর্মের বিরুদ্ধে বাংলাদেশে যা হচ্ছে, ভারতকে যেভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত করা হচ্ছে, এটাকে আপনি মানেন? যদি মানেন তাহলে আর কিছু বলার নাই, যদি না মানেন তাহলে এই জায়গায় আসেন। ভাই, দুর্নীতি আপনি করেন, আমি করেন, বাংলাদেশের সবাই দুর্নীতিবাজ। ওই ঢাকা মেডিকেলে পাঠান, যে সারাদিন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা শুনতে চায়, ওরা ঢাকা মেডিকেলে পাঠান। ও চিন্তা করবে যে ওই যে লাইনে দাঁড়ানোর সময় তখন চিন্তা করবে কেমনে 10 টাকা দিয়ে সিরিয়ালটা ভেঙে আগে যাওয়া যায়। অতএব আমরা সবাই, আমাদের এই সিস্টেমটাই করাপ্টেড। অতএব এই জায়গায় কথা বলে লাভ নেই। ভারতের জায়গায় আসেন আর ধর্মের জায়গায় আসেন। আজকে আপনাদের দলের নেতারা এই যে হাফেজদের বিরুদ্ধে কথা বলছে, যে তোরে বেড়া পেটা পিটায় তারপরে মাদ্রাসায় পাঠাইছে, আমি এমনি পড়ছি, তুই হাফেজ হয়ে কি করবি? হাফেজ এই এদের বিরুদ্ধে কথা বলে ইনডিরেক্টলি কার বিরুদ্ধে কথা বলছেন জানেন? আজকে যে কোরআন শরীফটা পড়েন, এই কোরআন শরীফটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছে, তখন এই হাফেজরাই, তার সাহাবীরাই হচ্ছে গিয়ে এই কোরআনগুলো মুখস্থ করে রেখেছিল। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনা এই কোরআন আপনার বিভিন্ন আর আসলে এটা পাঠিয়ে দেয়। গোলাম রাব্বানী সাহেব, আপনি কিছু একটা বলছিলেন বা বলতে চাচ্ছেন, কিন্তু আমি তাকে শুনতে পাই। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার এখান থেকে কোনো মিউট করা নাই, কিন্তু ওনার ওখান থেকে হয়তো মিউট করা। তো সেই কোরআন শরীফটাই কিন্তু আজকে পড়ছেন। অতএব সেই হাফেজদের বিরুদ্ধে কিন্তু আপনারা কথা বলছেন। এই দুনিয়ায় থেকে আওয়ামী লীগ করে তারপরে 10 বছর, 15 বছর, 20 বছর, তারপরে আপনি করবেন, আপনারা রাজত্ব করে তারপরে দেশ চালাবেন, জোর জুলুম করে, ভোট চুরি করে থাকবেন। এটাই শেষ না। কিন্তু মনে করেন কিছুই হলো না, শেখ হাসিনার জীবন এইভাবেই গেল, তারপরের জীবনে কি জবাব দিবেন? এই যে চিঠিগুলো আজকে বাংলাদেশে এই সময়টাতে সবচাইতে বেশি ওয়াজ মাহফিল হয়, সেগুলো আজকে হতে দেওয়া হচ্ছে না। এগুলোর জবাব দিতে হবে। আর সবশেষে সেই কথাটা বলতে চাই যে রাব্বানী ভাই আমাকে বলেছেন যে দেশে আসেন, আপনাকে সব নিরাপত্তা দেওয়া হবে। রাব্বানী ভাই, আপনি আমাকে নিরাপত্তা কি দিবেন? আমি তো আমার জীবনের চিন্তা করি না। 2 নাম্বার হচ্ছে, দেশে গেলে আপনি যে আমাকে নিরাপত্তা দিবেন সেটা আমি বিশ্বাস করবো কেমনে? কারণ আপনি আপনার নিজের পদই বাঁচাইতে পারেন নাই। আপনি আমার নিরাপত্তা দেবেন কি? আল্লাহ হাফেজ। জি দর্শক, আপনারা না, তবে হ্যাঁ, আমি আবারও বলবো, রাব্বানী ভাইও যদি ভালো একটা দল করে, সবাইকে আহ্বান করে, আমি যেতে রাজি আছি। কারণ হলো বলুক, আর রাব্বানী ভাই নেতার মতো তার ভিতরে আছে। আমি বলি যে রাব্বানী ভাই, আমি কোন দলের হয়ে কথা বলতে চাই না। যদি ভারতের থেকে আওয়ামী লীগ আজকে বলে ভারত থেকে সরে এসছে, কালকে আমি আওয়ামী লীগে যোগ দিব। এই বক্তব্য আমি আমার ইউটিউবে অন্তত 5 বার বলেছি। সেটা যদি রাব্বানী ভাইও করে, তাহলে আমার দুর্নীতি নিয়ে আমার কোনো অভিযোগ নাই। দুর্নীতি নিয়ে আমার 0% অভিযোগ নাই। দুর্নীতি আমরা সবাই করি। জি, অনেক সুন্দর পজিটিভ আহ্বান করেছেন, এবং সবাই ভালো থাকবেন। দর্শক, আপনারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ফেস দ্য পিপলের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।